মুম্বাইয়ের কোলাহলের মধ্যেও শোনা গিয়েছিল সেই কণ্ঠস্বর যা কোটিপতি রাজেশ খান্নার জীবনকে চিরতরে পাল্টে দেবে। এক অচেনা ছেলে ফাটা কাপড়ে ধুলোয় মাখা অবস্থায় তার গাড়ির জানালায় চোখ রাখে এবং বলে, সাহেব, আমি আপনার স্ত্রীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি। রাজেশের হৃৎস্পন্দন থেমে গেল। তার স্ত্রী মীরা, যিনি হঠাৎ করেই নিজের দৃষ্টি হারিয়েছিলেন এবং বিশ্বের সেরা ডাক্তাররাও যাকে সুস্থ করতে পারেননি, এই ছেলেটি কি সত্যিই সেই অসম্ভবকে সম্ভব করতে পারে? কিন্তু এটা ছিল কেবল একটি প্রতিশ্রুতির শুরু। যেমন যেমন রাজেশ এবং মীরা এই রহস্যময় ছেলেটির সাথে তাদের যাত্রা শুরু করে, তাদের সামনে এমন কিছু রহস্য উন্মোচিত হয় যা তাদের পরিবারের ভিত্তিকে কাঁপিয়ে দেবে। কারণ মীরার এই অন্ধত্ব কোনো অসুস্থতা নয়, বরং একটি ষড়যন্ত্রের অংশ। এমন ষড়যন্ত্র যেখানে রাজেশের নিজের রক্ত জড়িত। আর যখন ছেলেটি বলে, সাহেব, আপনার স্ত্রী কি কোনো অসুস্থতার কারণে অন্ধ হয়েছেন নাকি কারো চক্রান্তে, তখন রাজেশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মুম্বাইয়ের ভিড়ভাট্টা রাস্তায় গাড়ির শব্দের মধ্যে দিয়ে একটি কালো মার্সিডিজ ধীরে ধীরে এগিয়ে চলছিল। গাড়ির ভেতরের নিস্তব্ধতা বাইরের কোলাহলের সম্পূর্ণ বিপরীত ছিল। রাজেশ খান্না, মুম্বাইয়ের অন্যতম ধনী ব্যবসায়ী, তার স্ত্রী মীরার দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল যন্ত্রণা আর হতাশা। মীরার চোখ খোলা ছিল, কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। 6 মাস আগে হঠাৎ আসা এই অন্ধত্ব তাদের পরিবারকে বিধ্বস্ত করে দিয়েছিল। রাজেশের হাত অজান্তেই কেঁপে উঠল যখন তিনি মীরার হাত ধরলেন। আজও কি কোনো আশা নেই? মীরা মৃদুস্বরে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে ছিল পরাজয়ের সুর। রাজেশ কিছু বলতে পারলেন না। তার গলায় কিছু যেন আটকে গিয়েছিল। গতকালই তিনি লন্ডনের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞের সাথে ভিডিও কলে কথা বলেছিলেন, যিনিও মীরার অন্ধত্বকে এক অমীমাংসিত রহস্য বলে জানিয়েছিলেন। এক মুহূর্তের জন্য রাজেশের মনে হল যে গাড়ির ভেতরে বাতাস কমে গেছে। তার বুকে চাপ বাড়ছিল। হঠাৎ তার নজর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট ছেলের ওপর পড়ল, যে ফাটা কাপড়ে খালি পায়ে ছিল। ছেলেটির চোখে কিছু একটা অদ্ভুত ছিল, এমন কিছু যা রাজেশকে অস্বস্তি দিচ্ছিল। ছেলেটি কি তাকেই একদৃষ্টে দেখছিল? ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতেই সেই ছেলেটি ছুটে তাদের গাড়ির কাছে এলো। রাজে ভাবলেন সে ভিক্ষা চাইতে এসেছে, তাই তিনি ড্রাইভারকে গাড়ির কাচ না খোলার ইশারা করলেন। কিন্তু ছেলেটি অদ্ভুত কিছু করল। সে সরাসরি মীরার দিকে তাকাল, যেন সে তার অন্ধ চোখের আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা পড়তে পারছিল। তারপর সে তার ছোট আঙুল দিয়ে কাচের উপর টোকা দিল। রাজেশ সাগে ভরে নিজেই কাচটা কিছুটা নামালেন এবং বললেন, কি চাই? ছেলেটির উত্তর শুনে রাজেশের পুরো শরীর যেন জমে গেল। শাহেদ, আমি আপনার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিতে পারি। ছেলেটির কণ্ঠে এতটাই আত্মবিশ্বাস ছিল যে রাজেশের মুখ খোলা থেকে গেল। মীরা রাজেশের হাতে হঠাৎ আসা কাঁপুনি অনুভব করলেন। কি হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন, তার অন্ধ চোখ দুটোকে রাজেশের কণ্ঠস্বরের দিকে ঘুরিয়ে। রাজেশের জিহ্বা যেন তালাবদ্ধ হয়ে গিয়েছিল। তিনি ভাবছিলেন, এই অচেনা ছেলেটি, যার কাপড় ফাটা, যার মুখে ধুলো জমে আছে, সে কিভাবে সেই কাজ করার প্রতিশ্রুতি দিতে পারে যা বিশ্বের সেরা ডাক্তাররাও করতে পারেনি। এটা অসম্ভব ছিল, মূর্খতা ছিল। কিন্তু তা সত্ত্বেও তার চোখের সামনে থেকে ছেলেটির মুখ অস্পষ্ট হচ্ছিল না। সেখানে এমন কিছু ছিল, এমন কিছু যা একটি নিষ্পাপ শিশুর চেয়েও বেশি। এই ছেলেটি বলছে, রাজেশ কথা শুরু করলেন, কিন্তু নিজের কথাতেই বিশ্বাস করতে পারছিলেন না। মীরার মুখে আশার এক ঝলক দেখা গেল। কয়েক মাস পর এই প্রথম তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করল, যেন তার কান সেই কথাগুলো শুনতে চাইছিল যা বলার সাহস রাজেশ পাচ্ছিলেন না। ও কি বলছে? মীরা তার স্বামীর হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করলেন। পুরো মুম্বাই শহর যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। হর্নের শব্দ, মানুষের ভিড়, সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল। শুধু সেই ছেলেটি ছিল। তার চোখ এবং তার কথাগুলি রাজেশের মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল। ও বলছে যে ও তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারে, রাজেশ শেষমেশ বললেন। তার কণ্ঠে সন্দেহ আর আশার এক মিশ্রণ ছিল। মীরার ঠোঁট কাঁপতে লাগল। তার গাল বেয়ে একটি অশ্রু গড়িয়ে পড়ল। রাজেশ ছেলেটিকে সরিয়ে দেওয়ার জন্য হাত তুললেন, কিন্তু মীরা তার হাত ধরে নিলেন। দাঁড়াও, তিনি বললেন। তার কণ্ঠে এক নতুন দৃঢ়তা ছিল। ওকে ভেতরে আসতে দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। রাজেশ অবাক হয়েছিলেন। মীরা কি এই শিশুটির কথাই বিশ্বাস করছিল? তবুও তিনি তার স্ত্রীকে বারণ করতে পারছিলেন না। হয়তো এটা কেবল আশার এক মিথ্যা আলো ছিল, কিন্তু এই মুহূর্তে হয়তো সেটাও না থাকার চেয়ে ভালো ছিল।
ড্রাইভার দরজা খুললেন এবং ছেলেটি ভেতরে এলো। তার পা ধুলোয় ভরা ছিল এবং হাতে আঁচড়ের দাগ ছিল, কিন্তু তার চোখগুলো ছিল অন্যরকম। সেগুলো ছিল গভীর এবং জ্ঞানী, এমন চোখ যা একটি শিশুর হতে পারে না। ছেলেটি মীরার সামনে বসল এবং আলতো করে তার হাত নিজের হাতে নিল। আন্টি, আমাকে আপনার সাহায্য করতে হবে, সে মৃদুস্বরে বলল। মীরার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজেশ তখনও সতর্ক ছিলেন, কিন্তু তার ভেতরেও কিছু একটা নড়ছিল। তোমার নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। আরব, ছেলেটি উত্তর দিল, রাজেশের দিকে না তাকিয়ে। তার চোখ তখনও মীরার ওপর নিবদ্ধ ছিল। তারপর আরব বলল, সাহেব, আমি আপনার স্ত্রীকে সুস্থ করতে পারি। আমার দাদি আমাকে শিখিয়েছেন। রাজেশ ঠোঁট কামড়ালেন। তিনি এটা বিশ্বাস করতে পারছিলেন না। এটা ছিল বোকামি। কিন্তু তারপরেই ছেলেটি এমন কিছু বলল যা রাজেশের হৃৎস্পন্দন থামিয়ে দিল। কিন্তু সাহেব, আপনাকে কিছু জানতে হবে প্রথমে। রাজেশের চোখে সন্দেহের ঝলক ছিল। তিনি ছোট ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। প্রথমে কি জানতে হবে? তিনি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন, যদিও তার মনে এই প্রশ্ন এলো যে তিনি কেন এই শিশুটির কথায় মনোযোগ দিচ্ছেন। গাড়ির ভেতরের উত্তেজনা এতটাই ঘন ছিল যে তা অনুভব করা যাচ্ছিল। মীরা তার স্বামীর হাতের ওপর নিজের হাত রাখলেন, যেন তিনি তার ভেতরে উঠে আসা ঝড়কে শান্ত করতে চাইছিলেন। আরব গভীর শ্বাস নিল। তার চোখ এখন রাজেশের চোখের সাথে মিলেছিল। আমার নাম আরব, সে শুরু করল। আমি দক্ষিণ মুম্বাইয়ের ধারাবিতে থাকি আমার দাদির সাথে। তার কণ্ঠে এক অদ্ভুত বিশ্বাস ছিল, যা তার বয়সের বিপরীত লাগছিল। আমার দাদি একসময় একজন আয়ুর্বেদিক বৈদ্যের কাছে কাজ করতেন। তিনি আমাকে অনেক পুরনো পদ্ধতি শিখিয়েছেন যা আধুনিক চিকিৎসা ভুলে গেছে। রাজেশ তাচ্ছিল্যভরে তার দিকে তাকালেন। তার মনে শত শত চিন্তা একসাথে আসছিল। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ডাক্তাররাও মীরার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারেননি, এবং এই দরিদ্র নিরক্ষর ছেলেটি, যার কাপড় ফাটা, সেই দাবি করছে যে সে সেই অসম্ভবকে সম্ভব করতে পারে। হাস্যকর। তবুও তিনি দেখলেন যে মীরার মুখে আশার এক হালকা হাসি ছিল, এবং তিনি চাননি যে সেই হাসি মুছে যাক। আমি শুনছি, রাজেশ বললেন। তার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি ছিল। কিন্তু আমাকে সতর্ক করে দিতে দাও, যদি এটা কোনো অর্থ হাতানোর খেলা হয় তাহলে। না সাহেব, আরব তাড়াতাড়ি বাধা দিল। আমার আপনার টাকা চাই না। সে এক মুহূর্ত থেমে বলল, আমি শুধু আপনাকে সাহায্য করতে চাই, কারণ আমার দাদি সবসময় বলতেন যে কারো কষ্ট দূর করা সবচেয়ে বড় পুণ্য। মীরা সামনে ঝুঁকে জিজ্ঞেস করলেন, তোমার দাদি, তিনি কি ডাক্তার ছিলেন? তার অন্ধ চোখ আরবের কণ্ঠস্বরের দিকে ঘুরছিল। আরব মীরার হাতের ওপর নিজের হাত রেখে বলল, না আন্টি, তিনি আনুষ্ঠানিকভাবে ডাক্তার ছিলেন না, কিন্তু তিনি চিকিৎসকের চেয়েও বেশি জানতেন। সে এক সেকেন্ডের জন্য থেমে চারদিকে দেখল। তারপর মৃদু স্বরে বলল, তিনি বলতেন যে অন্ধত্ব সবসময় চোখে শুরু হয় না, কখনো কখনো তা আত্মার ভেতর থেকে আসে। মীরার শরীরে হঠাৎ কাঁপুনি এলো, যেন কেউ তার শিরদাঁড়ার উপর এক টুকরো বরফ রেখে দিয়েছে। তিনি তার স্বামীর দিকে মুখ ফেরালেন, যদিও তিনি তাকে দেখতে পারছিলেন না। রাজেশ, তিনি জিজ্ঞেস করলেন। তার স্বরে ছিল এক অব্যক্ত উদ্বেগ। রাজেশ গলা পরিষ্কার করলেন। গাড়ির ভেতরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। ড্রাইভার পেছনের লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকালো, কিন্তু রাজেশ তাকে সামনের দিকে দেখার ইশারা করলেন। তিনি চাননি যে কেউ এই অদ্ভুত কথোপকথনের সাক্ষী হোক। রাজেশ তখনও এই অদ্ভুত পরিস্থিতিতে অস্বস্তি বোধ করছিলেন। তার ভেতরের অহংকার এবং অন্যদের ছোট করে দেখার অভ্যাস, যা ধন সম্পদের সাথে আসে, তাকে আরভের কথায় মনোযোগ দিতে বাধা দিচ্ছিল। তিনি ভাবছিলেন, কেই ছেলেটি আমাকে চ্যালেঞ্জ করার? কিন্তু ছেলেটির চোখে যে বিশ্বাস ছিল তা তার মনকে বিঁধছিল। রাজেশের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়েছিল, এমন কিছু যা তিনি ব্যাখ্যা করতে পারছিলেন না। আপনি হাসছেন সাহেব, আরব মন্তব্য করল। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, কেবল একটি সরল পর্যবেক্ষণ। আপনি ভাবছেন যে আমি একটি বোকা শিশু। হয়তো আপনি ঠিক। সে থামল এবং তারপর যেন নিজের সাথে কথা বলতে বলতে বলল, কিন্তু আমার দাদি কখনো ভুল করতেন না। মীরা আলোচনার মোড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, তোমার দাদি, তিনি আমার সম্পর্কে কি বলতেন? তার স্বরে সেই আশা ছিল যা কেবল সেই বুঝতে পারে যে মাসের পর মাস অন্ধকারে কাটিয়েছে। আরব এক মুহূর্ত ভাবল, তারপর বলল, দাদি বলেছিলেন যে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি তারাই আমাদের অন্ধ করে দেয়, কখনো ইচ্ছেকৃতভাবে, কখনো অজান্তে। সে রাজেশের দিকে তাকাতে তাকাতে বলল, আর সেই মুহূর্তে রাজেশের মনে হলো যেন ছেলেটি তার ভেতরের সব কিছু দেখতে পাচ্ছে। রাজেশের এই কথাটি ভালো লাগেনি। তার মন বলল, এই ছেলেটিকে এক্ষুনি বাইরে বের করে দেওয়া উচিত।
কিন্তু মীরার হাত তার হাতের ওপর ছিল এবং তিনি জানতেন যে তিনি এই সময়ে তাকে হতাশ করতে পারবেন না। তুমি কি সত্যিই মীরাকে সাহায্য করতে পারো? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে সন্দেহ ও আশার মিশ্রণ ছিল। আরব তার চোখ বন্ধ করল, যেন সে মীরার আত্মাকে অনুভব করছিল। হ্যাঁ, সে শেষমেশ বলল, কিন্তু এটা সহজ হবে না। আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে সাহেব, আর কখনো কখনো সত্য খুব তিক্ত হয়। মীরা সামনে ঝুঁকে বললেন, আমি প্রতিটি সত্যের মুখোমুখি হতে প্রস্তুত, যদি এতে আমার আবার দেখার সুযোগ মেলে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, যা তার গালে চিকচিক করছিল। আরব ধীরে ধীরে মাথা নাড়ল। যখন অন্ধত্ব আত্মা থেকে আসে, তখন দেখা প্রথম ধাপ হয় না আন্টি। প্রথমে আপনাকে শুনতে শিখতে হবে। সে দুজনের হাত নিজের হাতে নিল এবং বলল, আমাকে কিছুদিন সময় দিন। আমাকে আপনার বাড়িতে আসতে হবে, আপনার সাথে সময় কাটাতে হবে, এবং তারপর হয়তো আমি সাহায্য করতে পারব। রাজেশ আরবকে সন্দেহের চোখে দেখলেন। তুমি বলতে চাইছো তুমি আমাদের বাড়িতে আসতে চাও? একজন অচেনা শিশুকে আমি আমার বাড়িতে কিভাবে আনতে পারি? তার কণ্ঠে যে উদ্বেগ ছিল তা একজন ব্যবসায়ীর সতর্কতা দেখাচ্ছিল। কিন্তু আরব উত্তর দেওয়ার আগেই মীরা তার স্বামীর হাত ধরে নিলেন। রাজেশ, দয়া করে আমাকে এই সুযোগটি হারাতে দিও না। যদি 1%ও সম্ভাবনা থাকে, তবে আমি তা চেষ্টা করতে চাই। তার কণ্ঠে সেই যন্ত্রণা ছিল যা কেবল সেই বুঝতে পারে যে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েছে। রাজেশ তার স্ত্রীকে অস্বীকার করতে পারছিলেন না। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, কিন্তু আমি এখনও এটা বিশ্বাস করি না। তিনি আরবের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, কিন্তু যদি এটা কোনো চাল হয় তাহলে? এটা কোনো চাল নয় সাহেব, আরব শান্তভাবে বলল। আমি শুধু সাহায্য করতে চাই, যেমন আমার দাদি আমাকে শিখিয়েছিলেন। গাড়ি এগিয়ে যেতেই রাজেশের মন সন্দেহে ভরেছিল। এই সব কিছু তার বোধগম্যতার বাইরে ছিল। একটি শিশু, যে হয়তো স্কুলও শেষ করেনি, সে দাবি করছে যে সে সেই কাজ করতে পারে যা বিশ্বের সেরা চিকিৎসকরা করতে পারেনি। এটা অসম্ভব লাগছিল, তবু একটি ছোট্ট আশার প্রদীপ তার মনে জ্বলছিল। কয়েক মিনিট ধরে সবাই চুপ ছিল, প্রত্যেকেই নিজের চিন্তায় ডুবেছিল। তারপর হঠাৎ আরব একটি প্রশ্ন জিজ্ঞেস করল, যা হাওয়ায় বিদ্যুতের মতো চমকাল। সাহেব, আপনার স্ত্রী কি কোনো অসুস্থতার কারণে অন্ধ হয়েছেন, নাকি কারো চক্রান্তে? রাজেশের শ্বাস আটকে গেল, যেন কেউ তার পেটে ঘুষি মেরেছে। তার চোখ বড় হয়ে গেল এবং তিনি আরবের দিকে তাকিয়ে রইলেন। তোমার মানে কি? তিনি তোতলামি করে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে এখন ভয় ছিল। মীরা রাজেশের হাত শক্ত করে ধরলেন। তার অন্ধ চোখ তখনও আরবের কণ্ঠস্বরের দিকে ছিল। কি মানে? কেউ কি ইচ্ছাকৃতভাবে? তিনি তার বাক্যটি শেষ করতে পারলেন না, যেন সেই ধারণাটি এতটাই ভয়াবহ ছিল যে তা শব্দে প্রকাশ করা যাচ্ছিল না। আরব কোনো উত্তর দিল না। সে কেবল রাজেশের দিকে তাকাল, যেন সে তাদের উত্তরের জন্য অপেক্ষা করছিল। তার চোখে এখন কোনো অভিযোগ নয়, বরং এক গভীর করুণা ছিল। রাজেশের মাথা ঘুরতে লাগল। ছেলেটি এমন প্রশ্ন কিভাবে জিজ্ঞেস করতে পারল? কিভাবে সে জানতে পারল? এটা কি সম্ভব ছিল যে না, এমন হতে পারে না। মীরার অন্ধত্বের কারণ ছিল একটি বিরল রোগ। ডাক্তাররা এমনটাই বলেছিলেন। কিন্তু এখন আরবের প্রশ্ন তার মনে অনেক নতুন প্রশ্ন তুলে দিল। আমি জানি না তুমি কি বলছো, রাজেশ অবশেষে বললেন। তার কণ্ঠে এখন এক নতুন তীব্রতা ছিল। আমার স্ত্রী রেটিনাল ডিজেনারেশনে ভুগছিলেন। ডাক্তাররা এমনটাই বলেছেন। এর সাথে কারো চক্রান্তের কি সম্পর্ক? আরব ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখে এক অদ্ভুত বিশ্বাস ছিল। বুঝতে পারছি সাহেব। তাহলে আপনার স্ত্রীর কাকাতো ভাই এই বিষয়ে কি বলেছেন? রাতের নিস্তব্ধতা রাজেশের বিশাল বাংলোতে ছেয়েছিল। ঘড়ির টিকটিক শব্দ তার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল, যখন তিনি তার শোবার ঘরের জানালা দিয়ে মুম্বাইয়ের ঝলমলে শহরের দিকে তাকিয়েছিলেন। আজকের সন্ধ্যার ঘটনা তার মনে এক ঝড় তুলে দিয়েছিল। সেই ছেলেটি, আরবের কথাগুলি, আপনার স্ত্রী কি কোনো অসুস্থতার কারণে অন্ধ হয়েছেন, নাকি কারো চক্রান্তে, এখনও তার কানে বাজছিল। রাজেশ তার স্ত্রী মীরার দিকে তাকালেন, যিনি তার অন্ধ চোখ নিয়ে বিছানায় শুয়েছিলেন। তিনি তার শ্বাস প্রশ্বাসের ছন্দ থেকে বুঝতে পারছিলেন যে তিনি ঘুমাচ্ছেন না। তুমি ঘুমাচ্ছ না? তিনি মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, বিছানার দিকে এগোতে এগোতে। আমি ঘুমাতে পারছি না, মীরা উত্তর দিলেন। তার কণ্ঠে এক অদ্ভুত আশা ও ভয়ের মিশ্রণ ছিল। আমি কেবল সেই ছেলেটির কথা ভাবছি, আরবের কথা। তিনি তার হাত নিজের কোলে রেখেছিলেন ও তার আঙুলগুলো অল্প অল্প করে কাঁপছিল।
রাজেশ মাথা নাড়লেন, যদিও তিনি জানতেন যে মীরা তাকে দেখতে পাচ্ছেন না। তোমার ওকে বিশ্বাস করা উচিত নয় মীরা, তিনি বললেন। তার কণ্ঠে বিরক্তি ছিল। ও কেবল একটি শিশু, একজন অচেনা। হয়তো সে টাকা চায় বা অন্য কোনো সুবিধা নিতে চায়। মীরার ভ্রু সামান্য কুঁচকে নাল। তুমি দেখনি রাজেশ, ওর চোখ, ওটা অন্যরকম ছিল। ওর মধ্যে কিছু আলাদা ছিল। আর তারপরও যা বলছিল আমার অন্ধত্ব সম্পর্কে, কারো চক্রান্তের কারণে। রাজেশ তার হাত ঝটকা মেরে সরিয়ে নিলেন। তার মুখমণ্ডল দুশ্চিন্তায় ভরে গিয়েছিল। এটা বাজে কথা, তিনি বললেন। তার কণ্ঠস্বর এখন আগের চেয়ে উঁচু ছিল। ডাক্তাররা বলেছেন যে এটি একটি বিরল মেডিকেল কন্ডিশন। এটা কারো চক্রান্তের ফল হতে পারে না। মীরা চুপ থাকলেন, কিন্তু তার মুখে এক অদ্ভুত ভাব ছিল, যেন তিনি অন্য কিছু ভাবছিলেন। তোমার কাকাতো ভাই অমিত সম্পর্কে ও কিছু একটা বলেছিল। ও কিভাবে জানত যে অমিত আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টগুলিতে উপস্থিত থাকতেন? রাজেশের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধরফর করতে ভুলে গেল। অমিত, তার কাকাতো ভাই, যিনি সবসময় তাদের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। বিশেষ করে মীরার অসুস্থতার পরে তিনি প্রতিটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত থাকতেন, প্রতিটি পরীক্ষার রিপোর্টে নজর রাখতেন। রাজেশ বলেছিল যে সে কেবল সাহায্য করছিল, কারণ তার একটি মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছিল, যদিও সে কখনো ডাক্তার হননি। কিন্তু আরফ কিভাবে? হয়তো আমিই তাকে বলেছিলাম, রাজেশ মিথ্যা বললেন, গলা পরিষ্কার করতে করতে। অথবা হয়তো সে আমাদের কোথাও দেখেছে বা শুনেছে। সে বস্তিতে থাকে, হয়তো সেখান থেকে কেউ আমাদের সম্পর্কে জানে। এই ব্যাখ্যায় তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। মীরা তার অন্ধ চোখ বন্ধ করলেন। আমার মনে হয় ও কিছু জানে রাজেশ, তিনি মৃদুস্বরে বললেন। এমন কিছু যা আমরা জানি না। তিনি তার শাড়ির আঁচল ঠিক করলেন, যার ওপর তার আঙুলগুলো কাঁপছিল। আমার কখনো কখনো এটা অদ্ভুত লাগে। আমার দৃষ্টিশক্তি এত হঠাৎ কিভাবে চলে গেল। আমার চোখে কোনো ব্যথা ছিল না, আগে কোনো লক্ষণ ছিল না। কেবল একদিন আমি ঘুম থেকে উঠলাম এবং সবকিছু অন্ধকার ছিল। রাজেশ তার কপালে ঘামের ফোঁটা অনুভব করলেন। এক অদ্ভুত অস্থিরতা তার ভেতরে জেগে উঠছিল। ডাক্তাররা বলেছিলেন যে এমনটা হতে পারে, হঠাৎ দৃষ্টিহীনতা। এটি বিরল কিন্তু সম্ভব। তিনি এখন ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করলেন, যেন তিনি খাঁচায় বন্দি বাঘের মতো আটকা পড়েছেন। মীরা তার চোখ আবার খুললেন এবং রাজেশের মনে হল যেন তিনি তাকে দেখছেন, যদিও তিনি জানতেন যে এটা অসম্ভব ছিল। তোমার মনে আছে রাজেশ, যখন আমি প্রথম বলেছিলাম যে আমি কিছু দেখতে পাচ্ছি না, তুমি কি বলেছিলে? তার কণ্ঠে এখন এক ভিন্ন ধরনের দৃঢ়তা ছিল। রাজেশ তার শ্বাস ধরে রাখলেন। আমি বলেছিলাম যে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। না, মীরা তাকে বাধা দিলেন। তার আগে, যখন আমি হঠাৎ তোমার অফিসে এসেছিলাম, কারণ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমাকে বলো না যে তোমার মনে নেই। তুমি অমিতকে ফোন করেছিলে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, এবং তুমি আসোনি। তুমি বলেছিলে যে তোমার মিটিং ছিল, কিন্তু তোমার কণ্ঠে কিছু একটা ছিল, কিছু অদ্ভুত। রাজেশের মুখ শুকিয়ে গেল। তার সেই দিনটির কথা মনে ছিল। মীরা হঠাৎ তার অফিসে এসেছিল। তার মুখে ভয় ছিল। সে বলছিল যে সে হঠাৎ কিছু দেখতে পাচ্ছে না। এবং হ্যাঁ, তিনি অমিতকে ফোন করেছিলেন, কারণ সেই সময় তিনি কি করছিলেন, একটি মিটিং নাকি অন্য কিছু। তুমি খুব ক্লান্ত মীরা, রাজেশ বললেন, তার কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করে। এইসব সেই ছেলেটার জন্য, সে তোমার মনে সন্দেহ সৃষ্টি করছে। মীরা মাথা নাড়লেন। হয়তো সে সত্যি বলছে, এবং আমার অন্ধত্ব কোনো অসুস্থতা থেকে আসেনি। তার কণ্ঠে যন্ত্রণার সাথে সাথে এক নতুন দৃঢ়তা ছিল। রাত গভীর হল এবং রাজেশের অস্থিরতা বাড়তে থাকল। তিনি ঘুমাতে পারছিলেন না। তার মস্তিষ্কে হাজারো চিন্তা চলছিল। তিনি উঠলেন এবং তার স্টাডি রুমে চলে গেলেন, যেখানে তিনি তার ডেস্কের ড্রয়ার থেকে একটি হুইস্কির বোতল বের করলেন। একটি গ্লাস ভরতে গিয়ে তার হাত কাঁপছিল। অমিত, কেন তার নাম শুনে তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল? সে তার কাকাতো ভাই ছিল এবং সবসময় পরিবারের বিশ্বস্ত সদস্য ছিলেন। তবুও কিছু একটা ছিল যা তাকে বিরক্ত করছিল, কিছু যা তার মনের কোণে ছিল, যেন একটি ভুলে যাওয়া স্বপ্ন। তিনি হুইস্কির একটি বড় চুমুক নিলেন, অনুভব করলেন যে তা তার গলা দিয়ে নেমে তার পেটে আগুন জ্বালাচ্ছে। তার নজর তার ল্যাপটপের ওপর পড়ল এবং হঠাৎ তার মনে একটি ধারণা এলো। তিনি ল্যাপটপ খুললেন এবং তার ইমেলগুলি দেখতে শুরু করলেন, বিশেষ করে সেইগুলি যা তিনি এবং অমিতের মধ্যে আদান প্রদান হয়েছিল মীরার অন্ধ হওয়ার কিছু সপ্তাহ আগে।
পুরনো ইমেলগুলিতে খুঁজতে খুঁজতে তার চোখ একটি বিশেষ থ্রেডে থামল। বিষয় ছিল মীরার টেস্ট রিপোর্ট। তিনি ক্লিক করলেন এবং পড়তে শুরু করলেন। অমিত লিখেছিল, রাজেশ, মীরার জন্য কিছু নতুন পরীক্ষা করানো হয়েছে। ফলাফল ভালো নয়। আমাদের এই বিষয়ে একা আলোচনা করতে হবে। রাজেশ ভ্রু কুঁচকালেন। এই ইমেলটি মীরার অন্ধ হওয়ার 2 দিন আগের ছিল, কিন্তু তার মনে পড়ছিল না যে কোন পরীক্ষাগুলো করা হয়েছিল বা অমিত তাকে কি বলেছিল। এটা কি সম্ভব ছিল যে? না, তিনি এমনটা ভাবতে পারছিলেন না। অমিত তাদের পরিবার ছিল, তাদের রক্ত। কিন্তু তারপর আরফের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হল। আপনার স্ত্রী কি কোনো অসুস্থতার কারণে অন্ধ হয়েছেন, নাকি কারো চক্রান্তে? রাজেশ তাড়াতাড়ি তার ল্যাপটপ বন্ধ করলেন, যেন তিনি এই প্রশ্নগুলো থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। বীজ বপন করা হয়েছিল এবং এখন সন্দেহের চারাগাছ তার মনে শিকড় গাড়ছিল। পরের দিন সকালে রাজেশ এবং মীরার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছিল। প্রাতরাশের টেবিলে তারা আরাফের সম্পর্কে কথা বললেন। মীরা চাইছিলেন যে ছেলেটি আসুক এবং তার কথা শেষ করুক। রাজেশ তখনও অনিশ্চিত ছিলেন, কিন্তু তিনি জানতেন যে মীরার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া তার জন্য কঠিন হবে। আমার মনে হয় সে শুধু টাকা চায়, রাজেশ বললেন, নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করে। সে একটি দরিদ্র ছেলে, ধারাভি থেকে। সে আমাদের বোকা বানাচ্ছে। মীরা তার চায়ের কাপ রাখলেন এবং বললেন, তোমার মনে আছে সে কি বলেছিল? সে বলেছিল যে তার আমাদের টাকা চাই না। আর যখন সে আমার সাথে কথা বলছিল, আমি তার কণ্ঠে কিছু একটা অনুভব করেছিলাম। রাজেশ, সে সত্যি বলছিল, আমি অনুভব করতে পারছিলাম। রাজেশ মাথা নাড়লেন, যদিও তিনি জানতেন যে মীরা তাকে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, যদি এটা তোমাকে খুশি করে তবে আমি তাকে আসতে দেব। কিন্তু তার মনে তখনও সন্দেহ ছিল এবং ভেতরে কোথাও একটা ভয়ও ছিল যে আরাব যেন সত্যি না বলে। চাকর এসে জানালো যে অমিত এসেছেন এবং বাইরে অপেক্ষা করছেন। রাজেশ মীরার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার চোখে কষ্ট ঝলকে উঠল। আমি ওর সাথে দেখা করব, তিনি মৃদুস্বরে বললেন। তুমি এখানেই থাকো। রাজেশ ড্রয়িং রুমে গেলেন, যেখানে অমিত সোফায় বসেছিলেন। অমিত হেসে হাত বাড়ালেন। রাজেশ, কেমন আছো তুমি? আর মীরা কেমন আছে? কোনো উন্নতি? রাজেশ হাত মেলালেন, কিন্তু তার হাত ঠান্ডা ছিল। কোনো উন্নতি নেই, তিনি বললেন, অমিতের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে, যেন তিনি তাকে প্রথমবার দেখছিলেন। অমিত মাথা নাড়লেন, মুখে দুঃখের ভাব এনে। খুব খারাপ হলো। আমি লন্ডনে এক নতুন বিশেষজ্ঞের কথা শুনেছি। হয়তো আমাদের একবার তাকে চেষ্টা করে দেখা উচিত। রাজেশ অমিতের কথা উপেক্ষা করে হঠাৎ জিজ্ঞেস করলেন, অমিত, তুমি কি কখনো আরাব নামে কোনো ছেলের সাথে দেখা করেছ, ধারাবি থেকে? অমিতের মুখ এক মুহূর্তের জন্য উত্তেজনায় ভরে গেল, কিন্তু সে তাড়াতাড়ি তার ভাব নিয়ন্ত্রণ করে নিল। আরব? না, আমার মনে হয় না। কেন জিজ্ঞেস করছ? রাজেশ মনোযোগ দিয়ে অমিতের মুখের দিকে তাকালেন। কিছু একটা ছিল, তার চোখে কিছু একটা, যা তার হৃৎস্পন্দন দ্রুত করছিল। কিছু না, তিনি বললেন, শুধু এমনি। কথাবার্তা চলতে থাকল, কিন্তু রাজেশের মনে এখন কেবল একটি প্রশ্ন ছিল, অমিত কি সত্যি বলছিল? আর যদি না হয় তবে সে কি লুকাচ্ছিল? তারা যখন কথা বলছিলেন, রাজেশের ফোন বেজে উঠল। একটি অচেনা নম্বর থেকে কল আসছিল। তিনি ধরলেন এবং অন্যদিক থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। সাহেব, আমি আরফ বলছি, আমার আপনার সাথে দেখা করতে হবে। এই মুহূর্তে আপনার অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। আমি কিছু জানতে পেরেছি। আপনার পরিবারের কেউ খুবই ঘনিষ্ঠ যে আপনার স্ত্রীর চোখ সম্পর্কে সত্য জানে। রাজেশ ফোনটি তার হাতে এত শক্ত করে ধরেছিলেন যে তার আঙুলগুলো সাদা হয়ে যাচ্ছিল। কি বাজে কথা বলছো তুমি? তার কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং আক্রমণাত্মক ছিল, কিন্তু তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছিল। অমিত তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন, কিন্তু রাজেশ তাকে উপেক্ষা করে অন্য ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি, তিনি ফোনে বললেন এবং কল কেটে দিলেন। নিজের মনকে সামলে নিয়ে তিনি আবার ড্রয়িং রুমে ফিরে এলেন। কিছু জরুরি কাজ আছে, তিনি অমিতকে বললেন, যার মুখে এখন উদ্বেগের ভাব ছিল। আমাকে অফিসে যেতে হবে। অমিত ভ্রু কুঁচকালেন। এইমাত্র আমি ভাবছিলাম যে আমরা মীরার চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি একটি নতুন চিকিৎসার কথা পড়েছি যা... রাজেশ তাকে মাঝপথে থামিয়ে দিলেন। তার মস্তিষ্কে এখন কেবল আরবের কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছিল। তার পরিবারের ঘনিষ্ঠ, তার স্ত্রীর চোখের সত্য। তিনি এই প্রশ্নগুলোর উত্তর চাইছিলেন, যা কিছুই হোক না কেন। অমিত হার মেনে বললেন, ঠিক আছে, তাহলে আমি মীরার সাথে দেখা করে যাই। তার স্বরে এমন কিছু ছিল যা রাজেশের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি করল। না,
রাজেশ তাড়াতাড়ি বললেন, হয়তো প্রয়োজনের চেয়েও দ্রুত। ও বিশ্রাম নিচ্ছে। ডাক্তার বলেছেন যে ওকে চাপমুক্ত রাখতে হবে। এই মিথ্যা তার মুখ থেকে না ভেবেই বেরিয়ে এসেছিল। অমিত এক মুহূর্তের জন্য তাকে দেখলেন, তারপর আলতো করে মাথা নাড়লেন। আমি বুঝতে পারছি, কাল আবার আসব। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু থামলেন এবং পিছনে ঘুরলেন। আচ্ছা, এই আরফকে তোমার ফোনে? তার চোখে এমন কিছু ছিল যা রাজেশকে অস্বস্তি দিচ্ছিল। রাজেশের মুখ শুকিয়ে গেল। কেউ না, কেবল একজন কর্মচারী। সেটাও মিথ্যে ছিল এবং তিনি জানতেন যে অমিত সন্দেহ করেছে। কিন্তু এই মুহূর্তে তিনি তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। অমিত কিছু বলতে চাইলেন, কিন্তু তারপর থেমে গেলেন। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ছিল। ঠিক আছে রাজেশ, নিজের খেয়াল রেখো। এবং এতটুকু বলেই তিনি চলে গেলেন। তার পেছনে এক অদ্ভুত উত্তেজনা রেখে গেলেন। রাজেশ চাকরকে মীরার কাছে থাকার নির্দেশ দিলেন এবং সঙ্গে সঙ্গে তার গাড়ির দিকে এগিয়ে গেলেন। তার হৃৎপিণ্ড খুব জোরে ধরধর করছিল। 15 মিনিট পর তিনি তার বিশাল কোম্পানির ভবনের সামনে পৌঁছালেন, যেখানে আরব তার জন্য অপেক্ষা করছিল। ছেলেটি সেই ফাটা পুরনো কাপড় পরিহিত ছিল, কিন্তু তার চোখে এখন এক নতুন দৃঢ়তা ছিল। এখানে নয়, রাজেশ ইশারা করে বললেন, ভেতরে এসো। তিনি ছেলেটিকে তার ব্যক্তিগত অফিসে নিয়ে গেলেন, যেখানে তাদের কেউ বিরক্ত করবে না। দরজা বন্ধ হতেই রাজেশ রাগে বললেন, তুমি কি বাজে কথা বলছো? আমার পরিবার সম্পর্কে এমন কথা বলার সাহস কি করে হলো তোমার? আরফ কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, কারণ এটা সত্যি সাহেব। আপনার স্ত্রীর চোখের চিকিৎসা করা যেতে পারে, কিন্তু প্রথমে আপনাকে জানতে হবে যে তার আলো কিভাবে গেল। সে এক মুহূর্তের জন্য থেমে বলল, এবং এর পেছনে আপনার শ্যালক অমিতের হাত আছে। রাজেশের মুখ লাল হয়ে গেল এবং তিনি রাগে টেবিলের ওপর হাত দিয়ে মারলেন। অমিত আমার শ্যালক নয়, আমার কাকাতো ভাই, এবং সে আমার পরিবার, বুঝতে পারছ? তুমি কি জানো তার সম্পর্কে? আরফ চোখ নামাল না। সে ঘরের চারপাশে নজর দিল, যেন সে এত দামি জিনিস প্রথমবারের মতো দেখছিল। আমি শুধু সেটাই বলছি যা আমার দাদি আমাকে বলেছেন। তিনি হাসপাতালে কাজ করতেন, যেখানে আপনার স্ত্রীর চিকিৎসা হয়েছিল। রাজেশ এখন আরও কাছে এলেন। তার উচ্চতার সুবিধা নিয়ে ছেলেটির ওপর ঝুঁকলেন। তোমার দাদি? আর তিনি কিভাবে জানেন? তিনি নার্স ছিলেন, আরব শান্তভাবে বলল। ডাক্তার কাপুরের সাথে কাজ করতেন। তিনি আপনার স্ত্রীর চিকিৎসা করছিলেন এবং তিনি কিছু দেখেছেন, কিছু শুনেছেন। সে তার পকেট থেকে ভাঁজ করা একটি কাগজ বের করল। এই দেখুন। রাজেশ অবিশ্বাস নিয়ে কাগজটি নিল এবং খুললেন। সেটি ছিল একটি ল্যাব রিপোর্টের অংশ, যেখানে মীরার নাম ছিল। রিপোর্টে লেখা ছিল যে তার রক্তের নমুনায় একটি অদ্ভুত যৌগ পাওয়া গিয়েছিল, যার কোনো চিকিৎসাগত ব্যবহার ছিল না। এবং কাগজের কিনারায় হাতে লেখা নোটে লেখা ছিল, ডাক্তার কে এর জন্য এ সম্পর্কে সমস্ত নথি সরিয়ে ফেলুন। রাজেশের দৃষ্টি সেই হস্তাক্ষরের ওপর স্থির হল। সেটা ছিল অমিতের হাতের লেখা। তার পেট মোচড় দিয়ে উঠল। এটা কি? তার কণ্ঠস্বর এখন কাঁপছিল। আপনার স্ত্রীকে ধীরে ধীরে বিষ দেওয়া হয়েছিল, আরব মৃদুস্বরে বলল। তার চোখ রাজেশের মুখের ওপর নিবদ্ধ ছিল। এমন বিষ যা চোখের স্নায়ুর ক্ষতি করে, তাই কোনো ডাক্তারের চিকিৎসা করতে পারেনি, কারণ এটা কোনো অসুস্থতা ছিল না। রাজেশের হাত থেকে কাগজটি পড়ে গেল। তিনি তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। না, এটা অসম্ভব। অমিত, সে কেন এমন করবে? টাকা, আরব এক শব্দে উত্তর দিল, এবং হয়তো আরও কিছু। সে নিচে ঝুঁকে কাগজটি তুলল এবং আবার রাজেশকে দিল। আমার দাদি এই রিপোর্টের একটি অনুলিপি লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে কিছু ভুল হচ্ছে। কিন্তু যখন তিনি এই বিষয়ে বলতে চেয়েছিলেন, তাকে হুমকি দেওয়া হয়েছিল। তারপর তিনি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ। তার চোখে ব্যথা ছিল, কিন্তু কণ্ঠস্বর শক্তিশালী ছিল। রাজেশ তার কপালে হাত ঘষলেন। তার মস্তিষ্কে হাজারো চিন্তা একসাথে আসছিল। কিন্তু অমিত, সে আমার রক্ত। আমরা একসাথে বড় হয়েছি। তার বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। আরব দরজার দিকে ইশারা করল। আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তার কাপুরের কাছে চলুন। সেই ডাক্তার যিনি তার চিকিৎসা করেছিলেন, সত্যিটা জিজ্ঞেস করুন তাকে সামনে থেকে। রাজেশ এখনও বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত আশঙ্কা জন্ম নিয়েছিল। যদি এটা সত্যি হয়, যদি অমিত সত্যিই... না, আমি এটা মেনে নিতে পারছি না, তিনি বললেন, যদিও তার স্বরে এখন আর আগের মতো দৃঢ়তা ছিল না। তাহলে আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যান এবং জিজ্ঞেস করুন, আরব জোর দিয়ে বলল। যদি আমি ভুল হই, তবে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন। রাজেশ গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, আমরা এখনই যাব। কিন্তু যদি তুমি মিথ্যে বলো? আমি মিথ্যে বলছি না, আরব শান্তভাবে বলল। আমার দাদির আশীর্বাদ আমার সাথে আছে।
তিনি চেয়েছিলেন যেন সত্য সামনে আসে। 1 ঘণ্টা পর রাজেশ, মীরা এবং আরব ডাক্তার কাপুরের ক্লিনিকের বাইরে দাঁড়িয়েছিলেন। মীরা তখন পর্যন্ত পুরো বিষয়টি জানতেন না। রাজেশ তাকে শুধু এটুকুই বলেছিলেন যে তারা ডাক্তারের কাছ থেকে আরেকটি পরামর্শ নিতে যাচ্ছেন। কিন্তু মীরা আগে থেকেই অনুভব করছিলেন যে কিছু একটা আলাদা। রাজেশের কণ্ঠে এক অদ্ভুত কম্পন ছিল। ক্লিনিকে প্রবেশ করতেই ডাক্তার কাপুর তাদের নিজের ব্যক্তিগত কামরায় ডেকে নিলেন। তিনি একজন খাটো ও চিন্তিত চেহারার ব্যক্তি ছিলেন, যার চোখ জোড়া বড় বড় চশমার আড়াল থেকে উঁকি দিচ্ছিল। রাজেশ সাহেব, মীরাজি, আপনারা হঠাৎ কোনো নতুন সমস্যা হয়েছে কি? রাজেশ সরাসরি মূল কথায় এসে বললেন, ডাক্তার, আমাকে মীরার সব পরীক্ষা দেখতে হবে, সব রিপোর্ট, যা কিছু আপনি লুকিয়ে লিখেছেন আমার এখনই সেগুলো চাই। ডাক্তার কাপুর গলা পরিষ্কার করলেন। তার মুখে হঠাৎ দুশ্চিন্তার ছাপ পড়ল। আমি বুঝলাম না, আপনার কাছে তো সব রিপোর্ট আছেই। না, রাজেশ দৃঢ়তার সাথে বললেন, সব নেই। আমি জানি যে মীরার রক্তে কিছু পাওয়া গিয়েছিল, এমন কিছু যা কোনো অসুখের কারণে ছিল না। মীরা তার স্বামীর দিকে মুখ ফেরালেন। তার অন্ধ চোখেও বিস্ময় স্পষ্ট ফুটে উঠেছিল। রাজেশ, তুমি কি বিষয়ে কথা বলছ? ডাক্তার কাপুরের কপালে ঘামের ফোঁটা দেখা দিল। তিনি একবার কোনায় চুপচাপ দাঁড়িয়ে থাকা আরবের দিকে তাকালেন। এই ছেলেটিকে? রাজেশ ডাক্তারের দিকে এগিয়ে গিয়ে বললেন, এটা সেই প্রশ্ন নয় যা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আমি আপনাকে অনেক টাকা দিয়েছিলাম আমার স্ত্রীর চিকিৎসার জন্য, আর এখন আমি জানতে পারছি যে আপনি অমিতের সাথে মিলে সত্যিটা লুকিয়ে রেখেছেন। ডাক্তার কাপুরের হাত থেকে একটি ফোল্ডার পড়ে গেল, যার ভেতর থেকে অনেক কাগজ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মীরা নিজের শ্বাস চেপে ধরলেন। রাজেশ, কি হচ্ছে? কেউ কি আমাকে বলবে? আরফ এগিয়ে এলো এবং মৃদুস্বরে বলল, আন্টি, আপনার চোখে কোনো রোগ ছিল না, আপনাকে ধীরে ধীরে বিষ দেওয়া হচ্ছিল। ঘরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। ডাক্তার কাপুর তখনও কিছু বলতে ইতস্তত করছিলেন। তার মুখে ভয় পরিষ্কার ফুটে উঠেছিল। মীরার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বিষ? কে দিয়েছে? রাজেশ মেঝেতে ছড়িয়ে থাকা কাগজগুলো তুললেন। সেগুলোর মধ্যে একটির ওপর তার নজর পড়ল। ঠিক সেই রিপোর্টটি যার কথা আরব বলছিল, এবং মার্জিনে লেখা নোটগুলো অমিতের হাতের লেখায়। তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধরফর করতে ভুলে গেল। এটা কি? তিনি কাগজটি ডাক্তার কাপুরের সামনে নাড়িয়ে জিজ্ঞেস করলেন, এই সব কি? ডাক্তার কাপুর হার মেনে দিলেন। তিনি চোখ বন্ধ করলেন এবং ধীরে ধীরে বললেন, আমাকে মাফ করে দিন। আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে হুমকি দেওয়া হয়েছিল। মীরা তার স্বামীর হাত ধরে নিলেন। তার আঙুলগুলো কাঁপছিল। কে আমাকে বিষ দিল? ডাক্তার কাপুরের মুখ দিয়ে একটি শব্দ বের হল, এমন এক নাম যা রাজেশের বুক চিরে দিল, অমিত। রাজেশ ডাক্তারের কলার ধরলেন। কেন? ও এমন কেন করল? ডাক্তার কাপুরের চোখের জল উপচে পড়ল। আপনার ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। রাজেশের হাত আলগা হয়ে গেল। তার কানে শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, আপনার ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। অমিত, তার কাকাতো ভাই, যাকে তিনি নিজের রক্তের চেয়েও বিশ্বাস করেছিলেন, যার সাথে তিনি শৈশব কাটিয়েছিলেন, সেই মানুষটিই তার স্ত্রীকে অন্ধ করে দিল। ক্লিনিকের বাইরে আসার সময় রাজেশের মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তার চোখে কান্নার বদলে এখন শুধু রাগ ছিল। তিনি মীরাকে বাহু দিয়ে আগলে রেখেছিলেন, যার মুখে তখনও গভীর শোকের ছাপ ছিল। আরফ চুপচাপ তাদের পেছনে হাঁটছিল। গাড়িতে বসেই রাজেশ তার ফোন বের করলেন। কি করছো তুমি? মীরা কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন। অমিতকে ফোন করছি। রাজেশের গলায় এক এমন তিক্ততা ছিল যা মীরা আগে কখনো শোনেননি। আমি এখনই ওর সাথে দেখা করব, এখনই। মীরা তার স্বামীর হাত ধরলেন। রাজেশ, শান্ত হও, আমরা এখনও জানি না যে। জানি না মানে? রাজেশ তার কথা মাঝপথেই থামিয়ে দিলেন। তার কণ্ঠস্বর গাড়ির ভেতর গম গম করে উঠল। তুমি নিজে শুনলে ডাক্তার কাপুর কি বললেন? তিনি অমিতের নাম নিলেন, আর তারপর সেই কাগজগুলো, ওতে অমিতের হাতের লেখা। এই কারণেই তোমার চোখের আলো চলে গিয়েছিল। মীরার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। তার অন্ধ চোখগুলো তখনও কোনো অদেখা দিন্দুর দিকে তাকিয়েছিল বলে মনে হচ্ছিল। কিন্তু কেন? অমিত আমাকে কেন এত ঘৃণা করবে? আমি ওর কি ক্ষতি করেছিলাম? রাজেশ দীর্ঘশ্বাস নিলেন, নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। এটা তোমার সাথে নয়, আমার সাথে জড়িত। অমিত সবসময় আমাকে ঈর্ষা করত। বাবা আমাকে ব্যবসার উত্তরাধিকারী করেছিলেন, ওকে নয়। কিন্তু আমি কখনো ভাবিনি ও এত নিচে নেমে যাবে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিলেন এবং তারা ডাক্তারের ক্লিনিক থেকে দূরে চলে যেতে লাগলেন। আরফ, যে এতক্ষণ চুপ ছিল, সে মৃদুস্বরে বলল, সাহেব, আমার দাদি বলেছিলেন যে ডাক্তার কাপুর এবং আপনার ভাইয়ের মধ্যে আরও কিছু ছিল, এমন কিছু যা দিয়ে ডাক্তারকে চেপে রাখা হয়েছিল। রাজেশ দ্রুত আরফের দিকে তাকালেন। কি মানে? আরফ তার চোখ নামিয়ে নিল।
টাকা হয়তো একটা কারণ ছিল, কিন্তু আমার দাদি বলতেন যে অমিত সাহেবের কাছে এমন কিছু ছিল যা ডাক্তার কাপুরকে শেষ করে দিতে পারত, কোনো এক রহস্য যার কারণে ডাক্তার এই কাজে সাহায্য করতে বাধ্য হয়েছিলেন। রাজেশের মাথায় যেন বিদ্যুৎ চমকালো। হ্যাঁ, এখন মনে পড়েছে, প্রায় 2 বছর আগে এক রোগীর মৃত্যুর ঘটনা। ডাক্তার কাপুরের ওপর গাফিলতির অভিযোগ উঠেছিল, কিন্তু অমিত ওনাকে বাঁচিয়েছিলেন, নিজের আইনি পরিচিতি ব্যবহার করেছিলেন। ওটাই কি সেই রহস্য যার কথা আরএফ বলছিল? আমার একটি ফাইল দরকার, রাজেশ হঠাৎ বললেন, যা আমার অফিসে আছে, প্রথমে আমরা ওখানে যাব। মীরা তার স্বামীর হাত আরও শক্ত করে ধরলেন। রাজেশ, আমার ভয় লাগছে। অমিত যদি সত্যি এত বিপজ্জনক হয়, তবে আমাদের পুলিশ ডাকা উচিত। রাজেশ তার হাত চাপড়ে আশ্বস্ত করলেন, পুলিশের কাছে যাওয়ার আগে আমাকে সব প্রমাণ জোগাড় করতে হবে মীরা। অমিত একজন শক্তিশালী মানুষ, ওর অনেক যোগাযোগ আছে, অকাট্য প্রমাণ ছাড়া আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। গাড়ি অফিসের দিকে এগোতে লাগল। রাজেশের মাথায় চিন্তার ঝড় বইছিল। একদিকে তার আপন ভাই, যার সাথে শৈশব কাটিয়েছেন, একসাথে খেলেছেন, পড়েছেন, বড় হয়েছেন, আর অন্যদিকে এই নতুন তথ্যগুলো যা দেখাচ্ছে যে সেই ভাই তার স্ত্রীকে অন্ধ করে দিয়েছে। এইসব কতটা বিশ্বাসযোগ্য? তিনি কি শুধু আরব এবং ডাক্তার কাপুরের কথার উপর ভরসা করতে পারেন? তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে অমিতের নাম উজ্জ্বল হয়ে উঠল। রাজেশ গভীর শ্বাস নিলেন এবং ফোন তুললেন। কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। হ্যাঁ অমিত। রাজেশ, তুমি কোথায় গিয়েছিলে? মীরা ঠিক আছে তো? আমি তোমার বাড়ির চাকরের সাথে কথা বললাম, ও জানালো তোমরা ডাক্তার কাপুরের কাছে গিয়েছ। অমিতের কণ্ঠে উদ্বেগ ছিল, নাকি সেটা শুধু লোক দেখানো? রাজেশ নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখলেন। হ্যাঁ, আমরা জাস্ট একটা চেকআপের জন্য গিয়েছিলাম, বিশেষ কিছু না। তিনি মিথ্যে বললেন, কারণ এখন অমিতকে সত্যিটা বলার সময় ছিল না। অমিত, তুমি কি আজ সন্ধ্যায় বাড়ি আসতে পারো? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। অমিতের উত্তর দেওয়ার আগে এক মুহূর্তের বিরতি হল। অবশ্যই, আমি সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছে যাব। সব ঠিক আছে তো রাজেশ? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে, রাজেশ বললেন, যদিও তার মনে তোলপাড় চলছিল। শুধু একটা বিজনেস ম্যাটার আছে, যেটাই তোমার পরামর্শ চাই। ফোন কল শেষ হওয়ার পর রাজেশ দেখলেন তার হাতের তালু ঘামে ভিজে গেছে। তিনি মীরার দিকে তাকালেন, যার মুখ তখনও উদ্বেগে ভরা ছিল। তুমি ওর সাথে একা দেখা করতে চাও? মীরা জিজ্ঞেস করলেন। তার গলায় ভয় স্পষ্ট ছিল। আমি ওর মুখ থেকে সত্য জানতে চাই, রাজেশ দৃঢ়তার সাথে বললেন। আমি নিজের চোখে দেখতে চাই ও আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারে কিনা। আধ ঘণ্টা পর তারা রাজেশের অফিসে পৌঁছে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত ফাইলগুলোর দিকে হাত বাড়ালেন, যেখানে তিনি নিজের এবং অমিতের মধ্যেকার সব ব্যবসায়িক লেনদেনের নথি রাখতেন। গত 2 বছরের নথিপত্র খুঁজতে খুঁজতে তার নজর একটি ফোল্ডারের উপর পড়ল, যার ওপর লেখা ছিল ডাক্তার কাপুর লিগ্যাল ম্যাটার। তিনি ফোল্ডারটি খুললেন এবং পড়তে শুরু করলেন। নথিপত্র থেকে জানা গেল যে অমিত নিজের আইনি ক্ষমতা ব্যবহার করে ডাক্তার কাপুরকে একটি বড় মেডিকেল ম্যালপ্র্যাকটিস কেস থেকে বাঁচিয়েছিলেন। বিনিময়ে তারা এক অদ্ভুত চুক্তি সই করেছিলেন, যেখানে ডাক্তারকে অমিতের কিছু বিশেষ পরিষেবার জন্য সব সময় প্রস্তুত থাকতে হতো। রাজেশ আরও পড়লেন এবং একটি চমকপ্রদ তথ্য পেলেন। অমিত ডাক্তার কাপুরের সাহায্যে কিছু ওষুধের পরীক্ষা চালিয়েছিলেন, কোনো অফিসিয়াল অনুমোদন ছাড়াই। এই ওষুধগুলোর মধ্যে থেকেই কি একটি মীরার উপর ব্যবহার করা হয়েছিল? আমি কিছু পেয়েছি, রাজেশ মীরা এবং আরফকে বললেন, যারা তার অফিসে অপেক্ষা করছিল। অমিত এবং ডাক্তার কাপুরের মধ্যে একটা চুক্তি ছিল, খুব সন্দেহজনক এক চুক্তি। মীরা মাথা নিচু করলেন, তার অন্ধ চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। অমিত, যাকে আমি নিজের ভাইয়ের মতো মানতাম, সে আমার সাথে এমনটা কেন করল? আরব, যে এতক্ষণ শান্তভাবে বসেছিল, সে মৃদুস্বরে বলল, আমার দাদি বলতেন যে মানুষ যখন টাকা আর ক্ষমতার জন্য অন্ধ হয়ে যায়, তখন তারা আপনজনদের চোখও কেড়ে নিতে পারে। তার এই কথাগুলো ঘরে এক অদ্ভুত শিহরণ তৈরি করল। রাজেশ ফাইলটি বন্ধ করলেন এবং নিজের ব্রিফকেসে রেখে দিলেন। আজ সন্ধ্যায় আমরা অমিতের সাথে দেখা করব এবং আমি এই সব প্রমাণ ওর সামনে রাখব। আমি দেখতে চাই ও এগুলোর কি জবাব দেয়। তিনি নিজের চেয়ার থেকে উঠলেন এবং জানালার দিকে এগিয়ে গেলেন। মুম্বাই শহরকে দেখছিলেন, যা এখন সন্ধ্যার আলোয় স্নান করছিলেন। তার মনে আরও একটি প্রশ্ন জাগল, এই সব কি শুধুই টাকা আর ক্ষমতার জন্য ছিল, নাকি আরও কিছু ছিল যা তিনি এখনও জানেন না? সাহেব, আরবের কণ্ঠস্বর তার চিন্তায় ব্যাঘাত ঘটাল। আরও একটা বিষয় আছে যা আপনার জানা দরকার। ছেলেটির মুখে এক অদ্ভুত ভাব ছিল, যেন সে কিছু বলতে ইতস্তত করছে। কি? রাজেশ জিজ্ঞেস করলেন। তার ভ্রু কুঁচকে গেল। আমার দাদি জানিয়েছিলেন যে যখন আপনার স্ত্রীকে এই ওষুধগুলো দেওয়া হচ্ছিল, তখন অমিত সাহেব প্রায় ওনার সাথে দেখা করতে আসতেন, একা।
আরবের কণ্ঠস্বর খুব ধীর ছিল, কিন্তু তার শব্দের প্রভাব ছিল প্রচণ্ড। রাজেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি মানে? যদিও তিনি ভয় পাচ্ছিলেন যে উত্তরটি তিনি আগেই জানেন। আরব চোখ নামিয়ে নিল। দাদি বলেছিলেন যে অমিত সাহেব আপনার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ওনার দুর্বলতার সুযোগ নিতেন। ঘরে একদম নিস্তব্ধতা নেমে এলো। মীরা নিজের মুখ হাত দিয়ে ঢেকে নিলেন। তার কাঁধ কাঁপছিল। রাজেশের মনে হলো যেন কেউ তার পেটে এক ঘুষি মেরেছে। তিনি চেয়ারে সাহায্য নিয়ে নিচে বসে পড়লেন। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমাকে মাফ করবেন সাহেব, আরফ বলল, কিন্তু এটাই সত্যি। আমার দাদি বলেছিলেন যে অমিত সাহেব আপনার স্ত্রীকে ভালোবাসতেন, কিন্তু যখন মীরা আন্টি ওনাকে প্রত্যাখ্যান করেন তখন অমিত সাহেব প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। মীরা নিজের চোখের জল মুছলেন এবং তার স্বামীর দিকে হাত বাড়ালেন। তার আঙুলগুলো বাতাসে হাতড়াচ্ছিল। রাজেশ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কখনো বলিনি কারণ আমি ভয় পেতাম। অমিত সবসময় আমার ওপর নজর রাখত, কিন্তু আমি কখনো ভাবিনি ও এত নিচে নামবে। রাজেশ তার স্ত্রীর হাত ধরে নিলেন। তার চোখে এখন চোখের জলের সাথে আগুনও ছিল। তোমার কোনো দোষ নেই মীরা, তিনি ধীরে ধীরে বললেন। দোষী অমিত, আর আমি কথা দিচ্ছি ও এর শাস্তি পাবে। তিনি উঠে দাঁড়ালেন। তার মুখে এক নতুন সংকল্প ফুটে উঠল। আরফ, তুমি আমাদের অনেক সাহায্য করেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন যা হতে চলেছে তা খুব বিপজ্জনক হতে পারে। তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আরফ মাথা নাড়ল। না সাহেব, আমার দাদি আমাকে কথা দেওয়া লিয়েছিলেন যে আমি মীরা আন্টিকে সাহায্য করব। শেষ পর্যন্ত আমি আর পিছিয়ে যাব না। রাজেশ ছেলেটিকে দেখলেন। তার চোখে শ্রদ্ধার ভাব ফুটে উঠল। এতটুকু ছেলের মধ্যে এত সাহস। ঠিক আছে, তিনি অবশেষে বললেন, কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে সাবধান থাকতে হবে। তিনি নিজের ঘড়ি দেখলেন। সন্ধ্যা 6টা বাজছিল। 1 ঘন্টার মধ্যে অমিত তাদের বাড়ি পৌঁছে যাবে। রাজেশের মাথায় একটি পরিকল্পনা তৈরি হচ্ছিল। তিনি তার ভাইকে সত্যের মুখোমুখি করাবেনই, যাই হোক না কেন। চলো, তিনি বললেন নিজের স্ত্রী ও আরফকে ইশারা করে। আমাদের বাড়ি যেতে হবে এবং অমিতের জন্য অপেক্ষা করতে হবে। আজ রাতে আমরা সত্যের মুখোমুখি হব, তা সে যতই তিক্ত হোক না কেন। যখন তারা অফিস থেকে বাইরে বেরোচ্ছিলেন তখনই রাজেশের নজর নিজের ডেস্কের উপর পড়ল, যেখানে ডাক্তার কাপুরের ক্লিনিক থেকে আনা আরও কিছু কাগজ পড়েছিল। তিনি সেগুলো তুললেন এবং দ্রুত একবার দেখলেন। হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল। এটা কি? তিনি কাগজটিকে আরও কাছ থেকে দেখে জিজ্ঞেস করলেন। সেটি ছিল এমন একটি নথি যাতে মীরার চিকিৎসার পুরো বিবরণ ছিল, এবং তাতে অমিত ছাড়াও আরও একজনের স্বাক্ষর ছিল। এমন এক স্বাক্ষর যাকে তিনি চিনতেন, যা তার হৃদয়কে আরও একবার ভেঙে চুরমার করে দেবে। সন্ধ্যার আবছা অন্ধকার রাজেশের বিশাল বাংলোর জানালা দিয়ে ঘরে ঢুকছিল। ধনী মানুষের এই বিলাসবহুল এলাকায় এক অদ্ভুত উত্তেজনা অনুভূত হচ্ছিল। হয়তো এটা কেবল রাজেশের মনের ভ্রম ছিল। ড্রয়িং রুমের বড় ঘড়িটি 7টার সময় ঘোষণা করল, এবং ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। রাজেশ মীরাকে দেখলেন, যিনি সোফায় বসেছিলেন। তার মুখে উদ্বেগ ও ভয়ের ছায়া ছিল। আরব এক কোণায় দাঁড়িয়েছিল। রাজেশের পকেটে রাখা প্রমাণগুলো তিনি অনুভব করলেন এবং এক দীর্ঘশ্বাস নিলেন। আমি খুলছি, তিনি বললেন। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অমিত দরজায় দাঁড়িয়েছিল। তার হাতে এক বোতল দামি মদ এবং মীরার জন্য এক তোড়া ফুল ছিল। তার মুখে সেই হাসি ছিল যা রাজেশ হাজারবার দেখেছেন, সেই হাসি যাকে তিনি সবসময় আপনজন হওয়ার চিহ্ন বলে মনে করতেন। কিন্তু আজ এতে কিছু আলাদা মনে হচ্ছিল, কিছু একটা বানানো, কিছু একটা ফাঁপা। ভাই, অমিত উৎসাহের সাথে বলল। তার গলায় সেই আত্মবিশ্বাস ছিল যা সবসময় থাকত। তোমার ফোন পেয়ে খুব ভালো লাগলো। আমি ভেবেছিলাম তুমি আমার উপর রেগে আছো। সকালে তুমি হুট করে চলে গিয়েছিলে। রাজেশ কয়েক মুহূর্ত অমিতের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। নিজের ভেতরের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন। তারপর তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন এবং একপাশে সরে দাঁড়ালেন। ভেতরে এসো অমিত, আমাদের কথা বলতে হবে। অমিত ঘরে পা রাখল এবং সঙ্গে সঙ্গে মীরাকে দেখল, যিনি সোফায় বসেছিলেন। মীরা ভাবি, আপনি কেমন আছেন? আশা করছি আপনার শরীর আগের চেয়ে ভালো। তার কণ্ঠে কি উদ্বেগ ছিল, নাকি সে কেবল একজন অভিনেতার মতো নিজের ভূমিকা পালন করছিল? মীরা কোনো উত্তর দিলেন না। তার মুখে এক অদ্ভুত উদাসীনতা ছিল। অমিত ভ্রু কুঁচকাল এবং আবার রাজেশের দিকে ঘুরল। কি হয়েছে? সব ঠিক আছে তো? তখনই তার নজর আরবের উপর পড়ল, যে তখনও কোণায় দাঁড়িয়েছিল। অমিতের মুখ এক মুহূর্তের জন্য টানটান হয়ে গেল, যেন সে কোনো ভূত দেখেছে। এই ছেলেটি এখানে কি করছে?
তার গলায় হঠাৎ আসা কঠোরতা থেকে রাজেশ প্রথম সংকেত পেয়ে গেলেন যে অমিত সত্যিই কিছু লুকাচ্ছে। রাজেশ শান্তভাবে উত্তর দিলেন, ওর নাম আরব এবং ও এখানে মীরাকে সাহায্য করতে এসেছে। অমিত ভুলে তোড়া আর মদের বোতলটি একটি সাইড টেবিলের উপর রেখে দিল। তার হাত অল্প কাঁপছিল। সাহায্য? কি ধরনের সাহায্য? রাজেশ, আমার মনে হয় তুমি কোনো ভুল করছো। এই ছেলেটিকে কোত্থেকে এসেছে? রাজেশ নিজের পকেট থেকে কাগজগুলো বের করলেন এবং কফি টেবিলের ওপর ধীরে ধীরে ছড়িয়ে দিলেন। এই নথিগুলো ডাক্তার কাপুরের ক্লিনিক থেকে আনা, তিনি বললেন। তার কণ্ঠে এখন কোনো আবেগ ছিল না। এতে মীরার রক্ত পরীক্ষার রিপোর্ট আছে, যেটায় এক অদ্ভুত যৌগ পাওয়া গিয়েছে। এমন এক যৌগ যা কোনো অসুখ থেকে আসে না, বরং বাইরে থেকে প্রয়োগ করা হয়। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। কি আজেবাজে কথা এসব, তুমি কি বলছ? সে নজর এড়িয়ে বলল। রাজেশ পরের কাগজটি তুললেন। আর এটি হলো সেই নথি যাতে এই যৌগের বিবরণ আছে। এমন এক বিষ যা ধীরে ধীরে চোখের স্নায়ু ধ্বংস করে দেয়, কোনো ব্যথা বা লক্ষণ ছাড়াই। তিনি কাগজটি অমিতের দিকে বাড়িয়ে দিলেন। আর এই কাগজের মার্জিনে তোমার হাতের লেখা আছে অমিত। ডাক্তার কে এর জন্য এই বিষয়ে সব নথি সরিয়ে ফেলুন। ঘরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। অমিত তবুও কিছু বলল না, কিন্তু তার চোখ এখন চারদিকে ঘুরছিল, যেন সে পালানোর পথ খুঁজছে। মীরা এবার মুখ খুললেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। কেন অমিত? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? অমিত জোরে হাসার চেষ্টা করল, কিন্তু সেটি ছিল এক ফাঁপা ও সুরহীন হাসি। তোমরা পাগল হয়ে গেছ, এটা কোনো ভুল বোঝাবুঝি। এই ছেলেটি, সে আরবের দিকে ইশারা করল, ও মিথ্যে বলছে, আমি এমন কিছু করিনি। রাজেশ তৃতীয় কাগজটি বের করলেন, সেই নথি যা তিনি অফিস থেকে আসার সময় পেয়েছিলেন। আর এটি সেই নথি যাতে তোমার স্বাক্ষর আছে অমিত। এতে পরিষ্কার লেখা আছে যে তুমি আর ডাক্তার কাপুর মিলে মীরার চিকিৎসায় কারচুপি করেছ, ওকে এমন ওষুধ দিয়েছ যা ওর চোখের জন্য ক্ষতিকর ছিল। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন এবং শেষ আঘাতটি করলেন। আর এই নথিতে আরও একজনের স্বাক্ষর আছে। এটি আমার প্রাক্তন বিজনেস পার্টনার বিবেক শর্মার স্বাক্ষর, যাকে আমি 2 বছর আগে কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম, কারণ সে টাকা তছরূপ করছিল। অমিতের মুখ এখন পুরোপুরি বদলে গেল। তার চোখে ভয়ের সাথে সাথে রাগও দেখা দিল। তুমি সব সময় সবকিছু পেয়েছ, তাই না রাজেশ? বাবার ভালোবাসা, কোম্পানির দায়িত্ব আর মীরা। তার কণ্ঠে এখন বিষ ছিল। অথচ আমি সবসময় দ্বিতীয় হয়ে থাকলাম। দ্বিতীয় শ্রেণীর ভাই, দ্বিতীয় শ্রেণীর ছেলে, দ্বিতীয় শ্রেণীর মানুষ। রাজেশ নিজের মুষ্টি শক্ত করলেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। তাহলে এটাই ছিল কারণ? ঈর্ষা, হিসাব নিকাশ? তাই তুমি আমার স্ত্রীকে অন্ধ করে দিলে? অমিত হাসল। তার হাসিতে এখন স্বাভাবিক দেখানোর আর কোনো চেষ্টা ছিল না। ঈর্ষা নয় রাজেশ, এটা শুধু ঈর্ষা ছিল না, এটা ছিল বিচার। বাবা আমাকে সব সময় অবজ্ঞা করেছেন, অথচ আমি ওনার চেয়ে বেশি যোগ্য ছিলাম। আর তারপর যখন আমি মীরাকে ভালোবেসেছিলাম, ও আমাকে প্রত্যাখ্যান করে তোমাকে বেছে নিয়েছিল। সব সময় তোমাকেই বেছে নেয় সবাই। মীরার মুখ এখন আরও ফ্যাকাশে হয়ে গেল। ভালোবাসা? তুমি ওটাকে ভালোবাসা বলো? তুমি আমাকে হুমকি দিতে অমিত। যখন আমি একা থাকতাম তখন তুমি আসতে এবং আমাকে বিরক্ত করতে। অমিত মীরার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তাতে তখনও এক বিকৃত ভালোবাসা ছিল। তুমি আমার হওয়া উচিত ছিলে মীরা। আমরা একে অপরের জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু তুমি রাজেশকে বেছে নিলে, যেমন সবাই সবসময় রাজেশকেই বেছে নেয়। তারপর সে হঠাৎ হাসতে শুরু করল, এমন এক হাসি যা রাজেশ আগে কখনো শোনেননি। আর যখন আমি জানলাম যে তুমি আমার হতে পারবে না, তখন আমি ভাবলাম যদি তুমি রাজেশকে দেখতে না পাও, তবে হয়তো তুমি আমাকে দেখবে। রাজেশ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তিনি এক লাফে অমিতের কাছে পৌঁছালেন এবং ওর কলার ধরলেন। তোমার সাহস কি করে হয়? তুমি আমার স্ত্রীকে অন্ধ করে দিলে সেফ এই জন্যে যে ও তোমাকে ভালোবাসেনি? তিনি অমিতকে জোরে ঝাঁকালেন। অমিত রাজেশকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রাজেশের ধরা ছিল খুব শক্ত। ছাড়ো আমাকে, অমিত চেঁচিয়ে উঠল। তুমি কি জানো আমার ওপর দিয়ে কি গেছে? সব সময় তোমার ছায়ায় থাকা, সব সময় দ্বিতীয় হয়ে থাকা। আর তারপর বিবেক আমাকে এক পথ দেখিয়েছিল, এমন এক পথ যাতে আমিও কিছু পেতে পারি, নিজের প্রতিশোধ নিতে পারি। রাজেশ অমিতকে জোরে ধাক্কা দিলেন, ফলে সে একটি টেবিলের সাথে ধাক্কা খেল এবং তার ওপর রাখা ফুলদানি পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর বিনিময়ে তুমি কি পেলে অমিত? মীরার ভালোবাসা
না, কি পেলে তুমি এটা করে? অমিত নিজেকে সামলে নিয়ে এক পা পিছিয়ে গেল। তার মুখে এখন এক অদ্ভুত হাসি। আমি বিবেকের সমর্থন পেয়েছিলাম, যে তোমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। আমি ডাক্তার কাপুরের সাহায্য পেয়েছিলাম, যাকে আমি একটা কেস থেকে বাঁচিয়েছিলাম। আর আমি একটা সুযোগ পেয়েছিলাম এটা দেখার যে কিভাবে তোমার সুখের সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যেমন আমারটা ভেঙেছিল। মীরা এখন কাঁদছিলেন। তার অন্ধ চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছিল। আরব তার কাছে দিয়ে তার হাত ধরল, ঠিক যেন এক ছোট শিশু কোনো বড় মানুষকে সান্ত্বনা দিচ্ছে। রাজেশের কাছে এখন সব পরিষ্কার হতে শুরু করেছিল। বিবেক, সেও এর পিছনে ছিল। সে তোমাকে আমার বিরুদ্ধে উস্কানি দিয়েছিল। অমিত মাথা নাড়ল। এখন তার চোখে এক অদ্ভুত গর্ব ছিল। হ্যাঁ, বিবেক আমাকে জানিয়েছিল কিভাবে সে এমন এক ওষুধ তৈরি করতে পারে যা কাউকে ধীরে ধীরে অন্ধ করে দেবে, কিন্তু ধরা পড়বে না। আমরা ডাক্তার কাপুরের সাহায্যে মীরার খাবারে ওটা মেশাতে শুরু করলাম, এবং ধীরে ধীরে ওর চোখ দুর্বল হতে থাকল। রাজেশ নিজের মুষ্টি এত জোরে বন্ধ করলেন যে তার নখ হাতের তালুতে বসে গেল। তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ অমিত। তুমি নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। অমিত উপহাস করে বলল, বিশ্বাস? যখন তুমি আমাকে কোম্পানিতে অংশীদারিত্ব দাওনি, তখন কোথায় ছিল তোমার বিশ্বাস? যখন তুমি আমাকে সব সময় দ্বিতীয় স্থানে রেখেছিলে, তখন কোথায় ছিল তোমার বিশ্বাস? রাজেশ চুপ থাকলেন। তার ভেতরে এখন শুধু রাগ আর দুঃখের মিশ্রণ ছিল। অমিত নিজের পকেট থেকে একটি ছোট শিশি বের করল। আর এখন ভাই, আমি তোমাকে আরও একটা রহস্য বলছি। মীরার অন্ধত্বের চিকিৎসা আছে। হ্যাঁ, চিকিৎসা আছে। এই শিশিটাতেই সেটা আছে। সে শিশিটি হাওয়ায় নাড়াল। বিবেক এটিও বানিয়েছিল, একটি অ্যান্টিডোট। কিন্তু এটি নেওয়ার আগে তোমাকে একটা ফয়সালা করতে হবে, এমন এক ফয়সালা যা তোমার জীবন বদলে দেবে। রাজেশের চোখ সেই ছোট শিশিটির উপর আটকে থাকল, যা অমিত হাতে দোলাচ্ছিল। তার মাথায় ঝড়ের মতো চিন্তা ঘুরছিল। এটা কি সত্যি হতে পারে? মীরার দৃষ্টি কি ফিরে আসতে পারে, নাকি এটাও অমিতের আরও একটি মিথ্যে? কোন ফয়সালা? রাজেশ মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, নিজের কণ্ঠে স্থিরতা রাখার চেষ্টা করে। অমিতের ঠোঁটে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। খুব সহজ ভাই। কোম্পানির 50% শেয়ার আমার নামে করে দাও। আমাকে সেটা দাও যা সবসময় আমার হওয়া উচিত ছিল। সে শিশিটি নিজের মুষ্টিতে শক্ত করে ধরল। তবেই আমি তোমাকে এই শিশিটি দেব, এবং মীরা আবার দেখতে পাবে। মীরা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, হঠাৎ বলে উঠলেন, না রাজেশ। তার কণ্ঠে এক অভাবনীয় দৃঢ়তা ছিল। তুমি নিজের পরিশ্রমে তৈরি করা কোম্পানি এই ধোঁকাবাজকে দিতে পারো না। অমিত মীরার দিকে তাকাল। তার চোখে রাগ ও ভালোবাসার অদ্ভুত মিশ্রণ। তোমার চোখের আলোর একটা দাম আছে মীরা, আর রাজেশকে সেই দাম মেটাতে হবে। আরব, যে এতক্ষণ শান্তভাবে দাঁড়িয়েছিল, সে এক পা এগিয়ে এলো। ও মিথ্যে বলছে, সে মৃদুস্বরে বলল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সবার নজর এখন সেই ছোট ছেলেটির উপর পড়ল। অমিত ভ্রু কুঁচকাল। তুই কি জানিস রে ছেলে, তুই তো জাস্ট এক গরিব বস্তিবাসী। আরব ভয় পাওয়ার কোনো লক্ষণ দেখাল না। আমার দাদি ডাক্তার কাপুরের ক্লিনিকে কাজ করতেন। তিনি আমাকে সব বলেছিলেন, এমনকি বিবেক সাহেব সম্পর্কেও, যে এই ওষুধগুলো বানাতো। সে ধীরে ধীরে অমিতের দিকে এগোতে লাগল। আর তিনি আমাকে এটাও বলেছিলেন যে কোনো অ্যান্টিডোট নেই, আপনি মিথ্যে বলছেন। অমিতের মুখ টান টান হয়ে গেল। তুই কি আজে বাজে বকছিস? বিবেক এটা নিজে বানিয়েছে, এটা কাজ করে। আরব মাথা নাড়ল। না, এটা কাজ করে না। আপনার শিশিতে কোনো ওষুধ নেই, শুধু রঙিন জল। আমার দাদি আমাকে বলেছিলেন যে বিবেক সাহেব অ্যান্টিডোট বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবুও তিনি আপনাকে বিশ্বাস করিয়েছিলেন যে এটা কাজ করবে, যাতে আপনি রাজেশ সাহেবকে ব্ল্যাকমেল করতে পারেন। রাজেশ আরবকে দেখলেন। তার মুখে অবিশ্বাস ও আশার এক মিশ্রণ ছিল। তুমি কিভাবে জানলে? আরব নিজের পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। এই দেখুন প্রমাণ, বিবেক সাহেবের ডায়েরির একটি পাতা, যা আমার দাদি যত্ন করে রেখেছিলেন। সে কাগজটি খুলে রাজেশকে দিল। তাতে পরিষ্কার লেখা ছিল যে অ্যান্টিডোটের ফর্মুলা ব্যর্থ হয়েছে। স্নায়ুতন্ত্রের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তোলা সম্ভব নয়। রাজেশ কাগজটি পড়লেন। তার মুখের রং উড়ে গেল। অমিতের চোখে এখন প্রথমবারের মতো ভয় দেখা গেল। না, এটা মিথ্যে। বিবেক আমাকে বলেছিল এটা কাজ করে। মীরা তার স্বামীর হাত ধরলেন। রাজেশ, আমার বিশ্বাস আরব ঠিক বলছে। আমিও ডাক্তার কাপুরের ক্লিনিকে বিবেকের সাথে অমিতকে অনেকবার কথা বলতে দেখেছিলাম। ওরা সবসময় নিচু স্বরে কথা বলত। অমিত এখন অস্থির হয়ে পড়ছিল। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। এইসব বাজে কথা, এই ছেলেটা মিথ্যে বলছে। সে শিশিটি হাওয়ায় দোলাল।
এটাই মীরার জন্য একমাত্র চিকিৎসা, আর তুমি যদি এটা চাও তবে আমার শর্ত মানতে হবে। রাজেশ গভীর শ্বাস নিলেন। তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি এলো। ঠিক আছে অমিত, তিনি মৃদুস্বরে বললেন, আমি তোমার শর্ত মানতে রাজি। রাজেশ না, মীরা চিৎকার করে উঠলেন। রাজেশ তার স্ত্রীর হাতে চাপ দিলেন, আমার উপর ভরসা রাখো মীরা। তারপর তিনি অমিতের দিকে ঘুরলেন। আমি তোমাকে 50% শেয়ার দিতে রাজি, কিন্তু প্রথমে আমি চাই এর প্রমাণ যে এই অ্যান্টিডোট কাজ করে। অমিতের চোখমুখি দেখা গেল। কেমন প্রমাণ? রাজেশ এক মুহূর্ত অমিতের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তুমি এটা খেয়ে দেখাও। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। অমিতের মুখের রং বদলে গেল। কি? আমি কেন এটা খাবো? আমি তো অন্ধ নই। রাজেশ এক পা এগিয়ে গেলেন। যদি এটি কেবল একটি অ্যান্টিডোট হয় তবে তোমার এটি খেতে সমস্যা কোথায়? যদি এটি ক্ষতিকর না হয় তবে তোমার ভয় পাওয়ার কারণ কি? অমিত পা পিছিয়ে নিল। এখন তার মুখে ঘাবড়ে যাওয়ার ভাব স্পষ্ট। আমি এটা কেন খাবো? এটা তো মীরার জন্য। আরাফ ধীরে ধীরে বলল, কারণ আপনি জানেন এতে কি আছে, তাই না? আপনি জানেন যে বিবেক সাহেব আপনাকে ধোঁকা দিয়েছেন। রাজেশ আরও এক পা এগিয়ে গেলেন। যদি তুমি এটা না খাও তবে আমি ধরে নেব আরাফ ঠিক বলছে এবং এই শিশিতে বিপজ্জনক কিছু আছে। অমিতের হাত থেকে শিশিটি ফসকে গেল এবং সেটি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার ভেতরের তরল পদার্থ মেঝেতে ছড়িয়ে পড়ল। এটা একটা দুর্ঘটনা ছিল, সে তোতলাতে তোতলাতে বলল। রাজেশ সঙ্গে সঙ্গে অমিতের কলার ধরলেন। না, এটি তোমার অপরাধ স্বীকার করে নেওয়া ছিল। তার কণ্ঠে এখন আর কোনো দয়া ছিল না। তুমি আমার স্ত্রীকে অন্ধ করে দিলে, ওর জীবন ধ্বংস করে দিলে, আর এখন তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলে। অমিত রাজেশকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রাজেশ ছিলেন অনেক বেশি শক্তিশালী। রাজেশ অমিতকে দেয়ালের দিকে ধাক্কা দিল। কোন প্রমাণ? অমিত হাসল। তার হাসিতে এখন এক বিপজ্জনক ধার ছিল। তোমার কি মনে হয় রাজেশ যে আমি সবকিছু কোনো পরিকল্পনা ছাড়াই করেছি? আমার কাছে তোমার দুর্নীতির প্রমাণ আছে। সেই সব টেন্ডার যেগুলোকে তুমি ম্যানিপুলেট করেছ, সেই ট্যাক্স ছাড় যা তুমি অবৈধভাবে হাসিল করেছ। রাজেশ অমিতকে ছেড়ে দিল। তার চোখে এখন বিস্ময় ছিল। কি আজে বাজে কথা বলছো? আমি কখনো কোনো দুর্নীতি করিনি। অমিত আবার হাসতে শুরু করল। এখন তার হাসিতে উন্মাদনা ছিল। তোমার কি মনে হয় ভাই, আমি শুধু তোমার স্ত্রীকে অন্ধ করেছি? না, আমি তোমার চারপাশের প্রতিটি খেলা বদলে দিয়েছি। সে নিজের পকেট থেকে একটি ইউএসবি ড্রাইভ বের করল। এতে সেই সব নথি আছে যা তোমাকে জেলে পাঠাতে পারে। সেই সব নথি যাতে তোমার স্বাক্ষর আছে, যা আমি আর বিবেক মিলে তৈরি করেছি। রাজেশের এখন নিজের হাঁটুতে দুর্বলতা অনুভূত হচ্ছিল। অমিত কি সত্যিই এতটা এগিয়ে গিয়েছিল? আরাফ ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে গেল। আপনি মিথ্যে বলছেন, সে আবার বলল। আমার দাদি আমাকে বলেছিলেন যে আপনি সবসময় এমন কথা বানিয়ে বলেন যা সত্যি নয়। বিবেক সাহেব নিজের ডায়েরিতে এটিও লিখেছিলেন যে আপনি কখনো রাজেশের বিরুদ্ধে কোনো প্রমাণ তৈরি করেননি। আপনি শুধু ওনাকে ভয় দেখাচ্ছেন। অমিত রাগে আরবের দিকে তাকাল। তুই আবার মাঝখানে চলে এলি ছেলে। তোর দাদি, সে তো এখন মরে গেছে, তাই না? মরল কেন? কারণ সে অনেক কিছু দেখে ফেলেছিল, অনেক কিছু জেনে ফেলেছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আরবের মুখের রং উড়ে গেল। তার চোখে জল এসে গেল। আপনি আমার দাদিকে? অমিত হাসতে শুরু করল। এখন তার হাসিতে কোনো সংযম ছিল না। সেই বুড়ি আমার পথে চলে এসেছিল। সে হুমকি দিয়েছিল যে সে সবকিছু পুলিশকে বলে দেবে। সে হঠাৎ নিজের পকেট থেকে একটি ছুরি বের করল। আর এখন তোমরা সবাই আমার পথে চলে এসেছ। রাজেশ সঙ্গে সঙ্গে মীরাকে নিজের পেছনে নিয়ে নিল। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। অমিত পাগল হয় না, এখনও সময় আছে পিছিয়ে যাওয়ার। অমিত ছুরিটি হাওয়ায় নাড়াল। পিছিয়ে যাওয়ার? এখন কোথায় রাজেশ? সব কিছু শেষ হয়ে গেছে। আমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু আমি যদি যাচ্ছি তবে তুমিও আমার সাথে আসবে। সে রাজেশের দিকে এগোতে লাগল। তার চোখে এখন কেবল পাগলপন ছিল। রাজেশ পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার পেছনে মীরা ছিল, যে অন্ধ হওয়ার কারণে বিপদ দেখতে পাচ্ছিল না। তখনই আরব এক সাহসিক পদক্ষেপ নিল। সে অমিত আর রাজেশের মাঝখানে চলে এলো। তার ছোট আকৃতিটি একটি ঢালের মতো দাঁড়িয়েছিল। থেমে যান, সে কণ্ঠে অভাবনীয় দৃঢ়তার সাথে বলল, আপনি এটি করবেন না। অমিত থমকে গেল, হয়তো ছেলেটির সাহসে অবাক হয়ে। সরে যা আমার পথ থেকে ছেলে, নইলে তুইও তোর দাদির সাথে দেখা করতে চলে যাবি। আরফ নড়ল না। আমার দাদি আমাকে দিয়ে একটি কথা দেওয়ালিয়েছিলেন যে আমি সত্য সামনে আনব, যাই হোক না কেন। আমি আপনাকে এই পরিবারের আর কোনো ক্ষতি করতে দেব না।
রাজেশ এই সুযোগটি দেখলেন এবং হঠাৎ এগিয়ে গিয়ে অমিতের হাত ধরে ফেললেন, যাতে ছুরিটি ছিল। দুই ভাইয়ের মধ্যে এক তীব্র সংঘর্ষ শুরু হয়ে গেল। দুজনেই ছুরির ওপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করছিলেন। মীরা চিৎকার করে উঠলেন, তার কণ্ঠে আতঙ্ক ছিল। কি হচ্ছে রাজেশ? আরফ মীরার হাত ধরল এবং তাকে একটি নিরাপদ কোণার দিকে নিয়ে গেল। আপনি এখানে নিরাপদ থাকুন আন্টি, আমি সাহায্য আনছি। রাজেশ আর অমিত এখন মেঝেতে পড়ে গিয়েছিলেন। দুজনেই নিজের পুরো শক্তি দিয়ে লড়াই করছিলেন। অমিত, যার মধ্যে এখন এক পাগলের শক্তি ছিল, রাজেশের হাত কেটে দিল। রাজেশ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের ধরা আলগা করে দিলেন, যাতে অমিতের সুবিধা হল। এখন তোমার খেলা শেষ ভাই, অমিত গর্জে বলল, ছুরিটি রাজেশের গলার দিকে এগিয়ে নিতে নিতে। তখনই ঘরে পুলিশ সাইরেনের শব্দ ধ্বনিত হল এবং বাইরে থেকে অনেক পুলিশ অফিসারের কণ্ঠস্বর আসতে লাগল। অমিত ঘাবড়ে গিয়ে পেছনে তাকাল। এটি এক মুহূর্তের বিচ্যুতি ছিল, কিন্তু রাজেশের জন্য যথেষ্ট ছিল। সে অমিতকে এক জোরালো ধাক্কা দিল, যাতে সে পেছনে পড়ে গেল, আর ছুরিটি তার হাত থেকে ছুটে গেল। ঘরের দরজা ভেঙে ভেতরে অনেক পুলিশ অফিসার চলে এলেন। কেউ নড়বেন না, এক ঊর্ধ্বতন অফিসার আদেশ দিলেন। মুম্বাইয়ের রাত এখন গভীর হয়ে গিয়েছিল। রাজেশের বাংলোর বাইরে পুলিশের গাড়িগুলো এখনও দাঁড়িয়েছিল। তাদের লাল নীল বাতিগুলো চলছিল, যা দূর থেকেই দেখা যাচ্ছিল। অমিতকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। তার মুখে পরাজয় আর ক্রোধের মিশ্রণ ছিল। রাজেশ নিজের ড্রয়িং রুমের সোফায় বসেছিল। তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল, যেখানে অমিত তাকে ছুরি দিয়ে আহত করেছিল। মীরা তার পাশে ছিলেন। তার অন্ধ চোখ তখনও চোখের জলে ভেজা ছিল। আরফ ধীরে ধীরে এক কোণায় বসেছিল। তার মুখে এখন এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে তার দাদিকে দেওয়া কথা পূরণ করেছে। ঊর্ধ্বতন পুলিশ অফিসার ইন্সপেক্টর শর্মা নিজের নোটবুক বন্ধ করলেন। আপনার বয়ান নথিভুক্ত হয়ে গেছে শ্রী রাজেশ। এখন আমরা ডাক্তার কাপুর আর বিবেক শর্মাকেও গ্রেফতার করব। তিনি আরবের দিকে ইশারা করলেন। আর এই ছেলেটি, আপনি বলেছিলেন যে এর কাছে প্রমাণ ছিল। রাজেশ আরবের দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা ছিল। হ্যাঁ, আরব আমাদের অনেক সাহায্য করেছে। ওর দাদি ডাক্তার কাপুরের ক্লিনিকে নার্স ছিলেন এবং তিনি সব প্রমাণ জোগাড় করে নিয়েছিলেন। অমিত আর তার সঙ্গীরা ওনাকে হত্যা করে, কিন্তু আগে তিনি আরবকে সব কিছু বলে দিয়েছিলেন। ইন্সপেক্টর শর্মা সহানুভূতিতে মাথা নাড়লেন। এক সাহসী ছেলে, ওর সাক্ষ্য ছাড়া হয়তো আমরা কখনো সত্য পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তিনি রাজেশকে একটি কার্ড দিলেন। কাল আপনাকে থানায় আসতে হবে আরও কিছু আনুষ্ঠানিকতা পূরণ করার জন্য। রাজেশ কার্ডটি নিলেন এবং ইন্সপেক্টর শর্মার হাত ধরলেন। আপনাকে অনেক ধন্যবাদ ইন্সপেক্টর। যদি আরব আপনাকে ফোন না করত, তবে হয়তো আজ রাতে ভয়ঙ্কর কিছু হয়ে যেত। ইন্সপেক্টর হেসে বললেন, এই ছেলেটি সঠিক সময়ে বুদ্ধির কাজ করেছে। আমরা এর দেখাশোনা করব, আপনি চিন্তা করবেন না। এতটা বলে তিনি বাকি পুলিশদের সাথে চলে গেলেন। যখন ঘরে কেবল রাজেশ, মীরা আর আরব রয়ে গেল, তখন এক আবেগঘন নিস্তব্ধতা নেমে এলো। রাজেশ নিজের স্ত্রীর হাত ধরলেন এবং ধীরে ধীরে বললেন, মীরা, আমাকে মাফ করে দাও। আমার অমিতকে সন্দেহ করা উচিত ছিল। যদি আমি সতর্ক থাকতাম, তবে হয়তো এসব হতো না। মীরা নিজের স্বামীর হাত নিজের গালে রাখলেন। তার অন্ধ চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। এটি তোমার ভুল ছিল না রাজেশ। অমিতকে তুমি নিজের ভাই মানতে। কেউ নিজের ভাইয়ের ওপর এত বড় সন্দেহ করে না। রাজেশ দীর্ঘশ্বাস নিলেন। তার হৃদয় ভারী ছিল, কেবল মীরার যন্ত্রণার কারণে নয়, বরং নিজের ভাইয়ের বিশ্বাসঘাতকতার কারণেও। কিন্তু এখন তোমার চোখ, তার কণ্ঠস্বর আবেগপ্রবণ হয়ে গেল। মীরা নিজের স্বামীর মুখ স্পর্শ করলেন। তার আঙুলগুলো তার মুখের রেখাগুলোকে অনুভব করছিল। রাজেশ, আমার চোখ যদিও দেখতে পায় না, কিন্তু আজ আমি বাস্তবে দেখেছি যে তুমি কে। তুমি নিজের কোম্পানি আমাকে বাঁচানোর জন্য দিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে, যদিও তুমি জানতে যে অ্যান্টিডোট হয়তো নকল। আরব, যে এতক্ষণ চুপচাপ বসেছিল, সে ধীরে ধীরে উঠল এবং তাদের কাছে এলো। আন্টি, আপনার চোখের জন্য হয়তো কোনো চিকিৎসা না থাকুক, কিন্তু আপনার কাছে এমন কিছু আছে যা অনেকের কাছে নেই। একজন এমন মানুষ যে আপনাকে সত্যি ভালোবাসে। মীরা হাসলেন। তার অন্ধ চোখে এক নতুন চমক এলো। তুমি ঠিক বলছ আরব, এবং তোমার কাছেও এমন এক জিনিস আছে যা খুব কম মানুষের থাকে, সাহস আর সত্যের সাথে থাকার শক্তি। রাজেশ আরবের কাঁধে হাত রাখলেন। তার চোখ এখন চোখের জলে ভরে গিয়েছিল। তুমি আমাদের অনেক সাহায্য করেছ আরব। তোমার দাদি তোমার উপর খুব গর্ব করবেন। কিন্তু এখন তুমি একা, তোমার কি হবে? আরব নিচের দিকে তাকালো। তার চোখে যন্ত্রণা আর আশার মিশ্রণ ছিল। আমি ধারাভিতে ফিরে যাব সাহেব। সেখানে আমার কিছু বন্ধু আছে যারা আমাকে সাহায্য করবে। রাজেশ আর মীরা একে অপরের দিকে তাকালেন।
যদিও মীরা নিজের স্বামীকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তিনি অনুভব করলেন যে তারা দুজনেই একই চিন্তা ভাবছেন। রাজেশ হঠাৎ বললেন, না আরব, আমি চাই তুমি এখানে থাকো, আমাদের সাথে। আরবের চোখ বড় বড় হয়ে গেল। কি? কিন্তু সাহেব। মীরা এগিয়ে গিয়ে আরবের হাত ধরলেন। তোমার দাদি তোমাকে আমার সাহায্য করার কথা দেওয়ালিয়েছিলেন, তাই না? কিন্তু তিনি শুধু আমার চোখের কথা বলছিলেন না, তিনি চাইতেছিলেন যে তুমি আমাকে সত্য দেখতে শেখাও, এবং তুমি তা করে দেখালে। রাজেশ নিজের কথা চালিয়ে গেলেন, আরব, তোমার কাছে সেই জ্ঞান আর বুদ্ধি আছে যা অনেক বড় মানুষের কাছেও নেই। তোমার দাদি তোমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমরা চাই তুমি এখানে থাকো, আমাদের পরিবারের অংশ হয়ে। আরবের ঠোঁট কাঁপতে লাগল এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। কিন্তু আমি আপনাদের পরিবারের অংশ কিভাবে হতে পারি? আমি তো কেবল এক গরিব ছেলে ধারাভি থেকে। মীরা আরবকে নিজের বুকে জড়িয়ে নিলেন, তার চোখের জল নিজের মুখে অনুভব করতে করতে। পরিবার রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তৈরি হয় আরব। আর তুমি যে সাহস আর ভালোবাসা দেখিয়েছ, সেটি তোমাকে আমাদের পরিবারের অংশ বানানোর জন্য যথেষ্ট। রাজেশও এগিয়ে গিয়ে নিজের স্ত্রী আর আরবকে নিজের বুকে জড়িয়ে নিলেন। তারা তিনজন সেখানেই বসে রইলেন, একে অপরকে ধরে, যেন তারা এক নতুন পরিবারের জন্ম দিচ্ছেন। এমন এক পরিবার যা বিশ্বাসঘাতকতা আর যন্ত্রণা থেকে উঠে এসে ভালোবাসা আর বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। কয়েক সপ্তাহ পর রাজেশ এক নতুন ডাক্তার খুঁজলেন, এমন কেউ যাকে তিনি সাবধানে বেছেছিলেন, যার সুনামের ওপর কোনো সন্দেহ ছিল না। ডাক্তার মীরা চোখ পরীক্ষা করলেন এবং বললেন যে তার দৃষ্টি ফেরার সম্ভাবনা খুব কম। স্নায়ুতন্ত্রের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তোলা প্রায় অসম্ভব ছিল। যখন তারা ক্লিনিক থেকে বাইরে বেরোলেন, মীরা নিজের স্বামীর হাত ধরেছিলেন এবং অন্যদিকে আরব হাঁটছিল। বাইরের রোদে দাঁড়িয়ে মীরা নিজের মুখ সূর্যের দিকে করলেন, উত্তাপ অনুভব করতে করতে। আপনি কি ঠিক আছেন আন্টি? আরব জিজ্ঞেস করল। তার স্বরে উদ্বেগ ছিল। মীরা হেসে বললেন, হ্যাঁ আরব, আমি একদম ঠিক আছি। জানো, আমি অনুভব করেছি যে যেসব জিনিস আমরা দেখি সেগুলো সবসময় সবথেকে গুরুত্বপূর্ণ হয় না। কখনো কখনো যা আমরা অনুভব করি সেটি বেশি সত্যি হয়। রাজেশ নিজের স্ত্রীর কাঁধে চাপ দিলেন, তার চোখ ভালোবাসায় ভরা ছিল। তুমি ঠিক বলছো মীরা, আমিও অনেক কিছু শিখেছি এই সপ্তাহগুলোতে। আমি সবসময় নিজের কাজ, নিজের কোম্পানিতে এত ব্যস্ত থাকতাম যে আমি কখনো বাস্তবে দেখিনি যে আমার চারপাশে কি হচ্ছে, এমনকি নিজের ভাইকেও না। আরব মৃদুস্বরে বলল, আমার দাদি বলতেন যে অন্ধত্ব শুধু চোখে হয় না, কখনো কখনো আমরা মন থেকে অন্ধ হয়ে যাই, এবং সেটি বেশি বিপজ্জনক হয়। মীরা আরবের মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন। তোমার দাদি খুব জ্ঞানী ছিলেন আরব। তিনি হারিয়ে যাননি, তিনি তোমার ভেতরে বেঁচে আছেন, তোমার কথায়, তোমার বুদ্ধিতে। তারা তিনজন চুপচাপ গাড়ির দিকে এগোলেন। রাজেশের মনে এখনও অমিত আর তার বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ছিল। কোর্টে কেস চলছিল এবং অমিত, ডাক্তার কাপুর আর বিবেক দীর্ঘ সাজা পেতে চলেছিলেন। কিন্তু আজ এই মুহূর্তে রাজেশ অনুভব করলেন যে জীবনে কিছু হারানোর সাথে সাথে কিছু পাওয়াও হয়। তিনি নিজের স্ত্রী আর আরবকে দেখলেন। দুজনেই আলাদা আলাদাভাবে তার জীবনে এসেছিলেন, কিন্তু এখন দুজনেই তার পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। মীরার চোখ যদিও দেখতে পায় না, কিন্তু তার ভালোবাসা এখন আগের থেকে অনেক বেশি গভীর ছিল। আর আরব, এক অনাথ ছেলে যে তাদের বাঁচিয়েছিল, এখন তাদের জীবনে এক নতুন আলো নিয়ে এসেছিল। গাড়িতে বসার সময় আরব হঠাৎ বলল, আপনি জানেন সাহেব, আমার দাদি বলতেন যে সত্যিকারের অলৌকিক ঘটনা সেগুলো নয় যা আমাদের চোখ দেখে, সত্যিকারের অলৌকিক ঘটনা সেগুলো যা আমাদের মন অনুভব করে। রাজেশ দীর্ঘশ্বাস নিলেন এবং হাসলেন। আর হয়তো এটাই আসল অলৌকিক ঘটনা আরব, আমরা তিনজন এত আলাদা হওয়া সত্ত্বেও এক পরিবার হয়ে গেলাম। মীরা নিজের স্বামী আর আরবের হাত ধরলেন, তার মুখে এক শান্ত হাসি ছিল। সাহেব, আমি আপনাকে বলেছিলাম না আমি আপনার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে আনতে পারি? আরব দুষ্টুমি ভরা গলায় বলল, আমি কথা পূরণ করেছি না? রাজেশ আরবের দিকে অবাক হয়ে তাকালেন, তারপর ধীরে ধীরে হাসতে লাগলেন। হ্যাঁ আরব, তুমি তোমার কথা পূরণ করেছ। তুমি আমাদের বাস্তবে দেখতে শিখিয়েছ, আর এটি কোনো ডাক্তার বা ওষুধ শেখাতে পারত না। যেমন যেমন গাড়ি মুম্বাইয়ের ভিড়ভাট্টা রাস্তায় এগিয়ে চলল, রাজেশ অনুভব করলেন যে জীবন কখনো কখনো আমাদের থেকে অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু যদি আমরা আমাদের হৃদয় খোলা রাখি তবে সেটি আমাদের এমন উপহারও দেয় যাদের কথা আমরা কখনো কল্পনাও করিনি। মীরা যে এখন আরবের সাথে পেছনের সিটে বসেছিলেন, মৃদুস্বরে গুণগুণ করছিলেন, একটি প্রার্থনা,
বা হয়তো একটি ধন্যবাদ সেই অদ্ভুত ভাগ্যের জন্য যা তাদের জীবনকে বদলে দিয়েছিল। সাহেব, আমি নিজের স্ত্রীর চোখে না দেখার যন্ত্রণা দিয়েছিলাম, রাজেশ হঠাৎ বললেন, যেন নিজের সাথে কথা বলছেন। কিন্তু আপনি আমাকে সেটি দিলেন যা দিয়ে আমি নিজের স্ত্রীকে প্রথমবার বাস্তবে দেখলাম। তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো, কিন্তু এইবার এটি যন্ত্রণার জল ছিল না, বরং এক গভীর উপলব্ধির ছিল, সেই সত্যের যা তিনি অনুভব করেছিলেন। সাহেব, আমি আপনার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে আনিনি, আরব ধীরে ধীরে বলল। আমি আপনাকে শুধু সত্য দেখতে শিখিয়েছি। কখনো কখনো জীবনের সবথেকে বড় শিক্ষা আমরা সেখান থেকে পাই যেখান থেকে আমরা আশা করি না। এক গরিব ছেলে, যার কাছে দুনিয়ার নজরে কিছুই ছিল না, শিখিয়ে দিল যে দেখা শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে হয়। রাজেশ আর মীরার গল্প আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। আপনি কি আপনার সবথেকে কাছের মানুষের উপর ভরসা করার সময় কখনো সন্দেহ করেন? আপনি কি তাদের কথাকে সত্য মেনে নেন, নাকি আপনি সত্যের সন্ধান করেন, তা সে যতটা যন্ত্রণাদায়কই হোক না কেন? যখন আমরা মীরার অন্ধকার জগৎ দেখি, তখন আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমরাও কি আমাদের জীবনে কোনো ধরনের অন্ধত্বে ভুগছি না? আমরা কি সেই সব মানুষদের প্রতি অন্ধ হয়ে গেছি যারা আমাদের আঘাত করছে? আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা কি সেই আরবের মতো সাহস দেখাতে পারি যে সত্যের জন্য দাঁড়িয়েছিল, ফলাফল যাই হোক না কেন? এই প্রশ্ন আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে, আমাদের মনে করিয়ে দেয় যে আসল অলৌকিক ঘটনা আমাদের হৃদয়ে থাকে, আমাদের চোখে নয়। যদি আপনার এই গল্প ছুঁয়ে গিয়ে থাকে, তবে এটি নিজের বন্ধু আর পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন, যাতে আমরা আপনার জন্য এমনই মর্মী গল্প নিয়ে আসতে পারি। মনে রাখবেন, প্রতিটি অন্ধকারের পর আলো হয়, আর প্রতিটি যন্ত্রণার পেছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। যেমন আরব বলল, সত্যিকারের অলৌকিক ঘটনা সেগুলো নয় যা আমাদের চোখ দেখে, সত্যিকারের অলৌকিক ঘটনা সেগুলো যা আমাদের মন অনুভব করে।